আচ্ছা, তাহলে আমাদের নামকরণের টপিক শেষ। অনেক বড় একটা টপিক ছিল, মোটামুটি শেষ করে দিছি নামকরণ। আর জীবনে নামকরণ নিয়ে প্রশ্ন আসবে না, ঠিক আছে? হুম। আমাদের এখন নেক্সট টপিক কি? সমানতা, ঠিক আছে? সমতা। আমরা লিখি সমানতা। ওকে, এটা হচ্ছে সমানতার ইয়ে আর কি, সংজ্ঞা আর কি, ঠিক আছে? সংজ্ঞা বইয়ের সংজ্ঞা তোরা মুখস্থ করবি, আমার এত বইয়ের সংজ্ঞা তো পড়াবার কিছু নেই, তাই না? আমি সমানতা কি হুম এটা হুম। বুঝাই দিই, তারপর সংজ্ঞাটাতে আসতেছি। ধর এটা একটা যৌগ, এই যৌগের নাম শব্দ হচ্ছে, করতেছো কেন আসতে? এই যৌগের নাম হচ্ছে যৌগ এক, ঠিক আছে? হ্যাঁ আর আরেকটা যৌগ হচ্ছে, এটা ধর যৌগ দুই। আজকে পরীক্ষা দিবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা যৌগ এক, এটা হচ্ছে যৌগ দুই। হুম, তাহলে এখন এই দুটা আমার যৌগের, ভয়েস কি রেকর্ড করতেছো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হাই রে। এই দুটা যৌগ, ঠিক আছে? এই দুটা যৌগের আণবিক সংকেত একই, ধর, ঠিক আছে? কি একই? আণবিক সংকেত, আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন, ভিন্ন। তবে এই দুইটা যৌগকে, যৌগ হচ্ছে একে অপরের কি হবে দেখি বলতো? হ্যালো? হ্যাঁ হ্যালো। তবে এই দুইটা যৌগ একে অপরের কি হবে দেখি বলতো? সমানু। সমান। জিনিসটা বুঝাতে পারছি আমি? হ্যাঁ হ্যাঁ। মোট কথা, ওদের আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, তবে এরা হচ্ছে সমাণু। তা সমাণু কিন্তু শুধু এক প্রকার না, আরো এক প্রকার আছে সমাণু। সমাণু হচ্ছে যে, যে কোনো কিছু একটা ভিন্ন থাকতে হবে দুইটা যৌগের মধ্যে, ঠিক আছে? আবার বাকিগুলো সেম থাকতে হবে। আমি যদি আরেকটা কথা উদাহরণ নিই, ধর এটা হচ্ছে যৌগ থ্রি, এটা হচ্ছে যৌগ থ্রি, আর এটা হচ্ছে যৌগ ফোর, যৌগ ফোর, এটা হচ্ছে যৌগ থ্রি, আর এটা হচ্ছে যৌগ ফোর। এদের এদের ক্ষেত্রে কি হলো? এদের ক্ষেত্রে হচ্ছে যে, এদের ক্ষেত্রে আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেতও একই, গাঠনিক সংকেতও একই। তাহলে সমাণু কেমনে হলো? যে কোনো একটা তো ভিন্ন থাকতে হবে সমাণুর জন্য। এদের ক্ষেত্রে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। তবে এটাও কিন্তু, ওরাও কিন্তু একে অপরের কি বলতো? সমাণু, সমানু। সমাণু। ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন মান বলতে কি বুঝাইছি? দুনিয়ার সবকিছু কিন্তু থ্রি ডি স্ট্রাকচার, এটা তো জানো, টু ডি স্ট্রাকচার কিছু না। একটা পদার্থ কিন্তু থ্রি ডি স্ট্রাকচার হয়, তো একটা যৌগগুলোও থ্রি ডি স্ট্রাকচার। এই থ্রি ডি স্ট্রাকচারের হালকা ভিন্নতার কারণে ওদের সবকিছু সেম, যৌগ তিন আর যৌগ চারের মধ্যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, থ্রি ডি স্ট্রাকচারটা ভিন্ন। এটার কারণে হলো এরা একে অপরের সমাণু। এখন কথা হচ্ছে, থ্রি ডি স্ট্রাকচার ভিন্ন, আণবিক সংকেত একই, কিন্তু আবার গাঠনিক সংকেত কেমনে ভিন্ন হয়, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের সংজ্ঞা কি বলে? আমাদের সংজ্ঞা বলছে, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অনুষ্ঠিত পরমাণু সমেত ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের বিভিন্ন ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। যে সেসব ধর্ম, সেসব যৌগকে কি বলা হয়? সমাণু, এবং যৌগের এরূপ ধর্মকে সমানতা বলে। জিনিসটা বুঝতে পারছি? এই যে আণবিক সংকেত একই, যৌগ এক আর যৌগ দুই এর মধ্যে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত যে ভিন্ন, এই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যৌগ এক, যৌগ এক এক একরকম ধর্ম প্রকাশ করে, যৌগ দুই আরেক রকম ধর্ম প্রকাশ করে। হ্যাঁ, আবার যৌগ তিন আর চারের মধ্যে দেখ আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হয়ে যাওয়ার কারণে যৌগ তিন আবার একরকম ধর্ম প্রদর্শন করে, যৌগ চার আবার একরকম ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে? তবে এরা হচ্ছে পরস্পরের সমাণু, আর এই ধর্মকে কি বলা হয়? সমানতা বলা হয়। জিনিসটা ফুল ক্লিয়ার কিনা বলতে একটু? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে যে, দাঁড়া এখানে একটু পেজ বাড়াই। সমানতার শ্রেণী বিভাগ। এখন হচ্ছে আমাদেরকে সমানতার শ্রেণী বিভাগ করতে হবে। সমাণু কয় প্রকার হইতে পারে, ঠিক আছে?
সমানতার শ্রেণী বিভাগ। সমানতার শ্রেণী বিভাগ। ওকে, ধর এটা সমাণু। সমাণু। ওকে, তাহলে সমাণু হচ্ছে যে দুই প্রকার। প্রথম কথা হচ্ছে সমাণু দুই প্রকার। আমি যদি লিখি সমাণু হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে যখন 3D স্ট্রাকচারের কথা আমরা চিন্তা করব না, আর আরেক কথা হচ্ছে যখন 3D স্ট্রাকচার সহ চিন্তা করব। ঠিক আছে, জিনিসটা বুঝাইতে পারছি কিনা একটু বলতো, এই জিনিসটা একটু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু আগের পেজে দেখাও তো। আচ্ছা, হয়েছে। একটা হচ্ছে 3D স্ট্রাকচারের কথা চিন্তা হবে, একটা হচ্ছে 3D স্ট্রাকচারের কথা চিন্তা হবে না। ঠিক আছে, ওই ওই অনুযায়ী ভিত্তি করে সমানুকে দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ, যেটাতে 3D স্ট্রাকচারের কথা চিন্তা করা হবে না, মানে 3D স্ট্রাকচার কি ভিন্ন নাকি ভিন্ন না, এটা আমাদের মাথায় আনা লাগবে না। ঠিক আছে, ওই ধরনের সমানুকে কি বলা হয়? গাঠনিক বা কাঠামোগত সমাণু। ঠিক আছে, গাঠনিক বা কাঠামোগত সমাণু। গাঠনিক বা কাঠামোগত সমাণু। গাঠনিক বা কাঠামোগত সমাণু। ঠিক আছে, আর যখন 3D স্ট্রাকচারের কথা চিন্তা করা হবে, ওই ধরনের সমাণুকে বলা হয় ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু। ঠিক আছে, ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু। ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু। ওকে, এখন আমি যদি আসি গাঠনিক বা কাঠামোগত সমাণু, গাঠনিক আবার কাঠামোগত সমাণুকে হচ্ছে আমরা আবার কয়েক ভাগে ভাগ করছি। ঠিক আছে, আমরা আবার কয়েক ভাগে ভাগ করছি। আমরা যদি দেখি কয়েক ভাগে ভাগগুলা দেখি, এক ভাগ হচ্ছে যে শিকল সমাণু। ঠিক আছে, যদি সবগুলো আমি ডিটেলসে পড়াবো, শিকল সমাণু কি, এই সমাণু কি, না সমাণু কি, শিকল সমাণু। তারপর হচ্ছে যে অবস্থান সমাণু। অবস্থান সমাণু। তারপর হচ্ছে যে কার্যকারী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণু। তারপর হচ্ছে মেটামারিজম। ঠিক আছে, মেটামারিজম। মেটামারিজম সমাণু। তারপর লাস্ট হচ্ছে টটোমারিজম। হুম, টটোমারিজম সমাণু। একটু ক্লিয়ার কিনা বলতো? জাস্ট ভাগ করছি, সমাণু ভাগগুলো দেখাচ্ছি আমি জাস্ট, আর কিছু হ্যাঁ না। হ্যাঁ ঠিক আছে, তারপর ত্রিমাত্রিক সমাণুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ত্রিমাত্রিক সমাণুকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম হচ্ছে কি? এক ভাগের নাম হচ্ছে জ্যামিতিক সমাণু। এক ভাগের নাম হচ্ছে জ্যামিতিক সমাণু। আর আরেক ভাগের নাম কি? আরেক ভাগের নাম হচ্ছে যে আলোক সমাণু। হাঁচি আছে। জ্যামিতিক সমাণু আরেক ভাগের নাম হচ্ছে আলোক সমাণু। আলোক সমাণু। জ্যামিতিক সমাণুকে আবার আরেক নামে ডাকা হয়। জ্যামিতিক সমাণুকে আবার আরেক নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? জ্যামিতিক সমাণুকে আবার ডাকা হয় সিস ট্রাস সমাণু। এটাকে আবার বলা হয় সিস ট্রান্স সমাণু। কেন সিস ট্রান্স সমাণু বলা হয় এগুলো আমরা বলবো। ঠিক আছে, এটাকে আবার আরেক নামে ডাকা হয়, এটার নাম হচ্ছে সিস ট্রান্স সমাণু। সিস ট্রান্স সমাণু। ওকে, তারপর হচ্ছে যে এটাকে কেন সিস ট্রান্স সমাণু বলা হয়? কারণ জ্যামিতিক সমাণুকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে সিস সমাণু, সিস সমাণু, আর একটা হচ্ছে যে ট্রান্স সমাণু। ট্রান্স সমাণু। তাহলে এই পৃষ্ঠায় যা যা লিখছি তা মোটামুটি বুঝতে পারছিস কিনা একটু বলতো, আওয়াজ কর। হ্যাঁ ওকে, তাহলে আমরা
আমরা আজকে ক্লাসে পড়ার চেষ্টা করব গাঠনিক আর কাঠামোগত সমানুগুলো শেষ করব, তারপর হচ্ছে জ্যামিতিক সমানু শেষ করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা ত্রিমাত্রিক সমানু পড়ব, ত্রিমাত্রিক সমানু বলতেছি আলোক সমানু পড়ব। জিনিসটা বুঝতে পারছি? আজকে ক্লাসের আমাদের লক্ষ্য কি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে গাঠনিক সমানু। গাঠনিক সমানু কাকে বলে? প্রথম কথা হচ্ছে গাঠনিক সমানুতে আমরা আগে বলছি 3D স্ট্রাকচারের কথা চিন্তা করা হবে না, 3D স্ট্রাকচার বাদ রেখে কথা বলতে হবে। আর 3D স্ট্রাকচার যখন বাদ রেখে কথা বলবো তখন আমাদের হাতের টপিক থাকে দুইটা, একটা হচ্ছে গাঠনিক সংকেত আর আণবিক সংকেত। তার মানে গাঠনিক সমানুতে কোনগুলা? যেখানে আণবিক সংকেত সেম থাকবে যোগগুলা, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। আর গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যাওয়ার কারণে ওদের ধর্মে চেঞ্জ আসবে। জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ তাহলে আমাদের প্রথম গাঠনিক সমানুতার মধ্যে প্রথম কোনটা পড়ে? আমাদের গাঠনিক সমানুতার মধ্যে প্রথম পড়ে যে শিকল সমানু, তাই না? শিকল সমানু। হ্যাঁ তাহলে আমরা লিখি শিকল সমানু। প্রথম টপিক হচ্ছে যে গাঠনিক সমানুর মধ্যে প্রথম যে টপিকটা পড়ে সেটা হচ্ছে কি? শিকল সমানু। শিকল সমানু। সংজ্ঞাগুলো যদি আমি তোর সামনে লিখতাম তাহলে সময় যেত, ঠিক না? সেই জন্য আমি আগে থেকে কালেক্ট করে লিখে রাখছি, ঠিক আছে। দিয়ে রাখছি শিকল সমানু। কারণ সংজ্ঞা তো তুই মুখস্থ করবি, আমি তো বুঝে দিলে হচ্ছে। আচ্ছা, শিকল সমানুর আমি যদি এক্সাম্পল দিই, শিকল সমানুর এক্সাম্পল আমি যদি দিই তারা একটু দাঁড়া। হয়ে গেল। চালিয়ে কেন? হুম, আচ্ছা আচ্ছা, কোথায় আসছিলাম? শিকল সমানু, তাই তো? হ্যাঁ এক্সাম্পল দিস, শিকল সমানু এক্সাম্পল। শিকল সমানু এক্সাম্পল হচ্ছে যে ধর CS3 CS2 CS2 আর ধর CS2 আরেকটা দিলাম, কয়টা হচ্ছে? 1 2 3 4 CS3, ঠিক আছে? এটা একটা শিকল না? এখন এই প্রধান শিকল, এটা তো প্রধান শিকল, এগুলো আমি শিখে আসছি না, এটা প্রধান শিকল না? কারণ এখানে তো কোনো শাখা প্রশাখা নেই, এটাই প্রধান তা শিকল তো হবে। জানি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখন প্রধান শিকল এখন তুই মিউট অফ কর, কারণ এখন কথা বলবো তোর সাথে, ঠিক আছে? হুম এখন প্রধান শিকল এখানে কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দুটো পাঁচটা। ঠিক না? এখন ধর তো, হ্যাঁ এখন আমি এটাকে যদি এভাবে লিখতে পারি কিনা দেখতো, এভাবেও কি চাইলে লিখতে পারি? CS3, ঠিক আছে? সি, এখানে একটা হাত বাড়াই দিলাম, এখানে CS3 দিলাম, হ্যাঁ, মানে যে কোনো একটা CS2 কে আমি শিকল বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? শিকল বলতেছি, শাখা বানিয়ে দিচ্ছি। শাখা বানিয়ে দিলাম না? আর শাখা বানিয়ে দিলে তো অবশ্যই হাত ক্লোজ করার জন্য, কারণ কার্বনের 4 হাত, তার এখানে হাইড্রোজেন, CS2 যদি শাখা হয়, হাত ক্লোজ করার জন্য এখানে হাইড্রোজেন একটা বাড়িয়ে দিতে হবে না? কারণ 4টা হাত হয়ে গেছে এখন। জিনিসটা বুঝতেছি হ্যাঁ না বলতো? হ্যাঁ হ্যাঁ কিন্তু হাইড্রোজেন যেহেতু এখানে একটা বাড়াই দিচ্ছি, এখানে একটা কমাই দিতে হবে না? হুম কমাই দিই, এখানে একটা কমাই দিই, CH করে দিই, CS2, আর বাকিটা সেম থাকবে, ঠিক আছে? CS3। আমি জাস্ট এটাকে শাখা করে দিছি, আর শাখা করে দেওয়ার কারণে ওর একটা হাত এখানে ওকে ধরার জন্য, আচ্ছা ওকে ধরার জন্য তো ও আছে, ঠিক আছে? এটা বুঝলাম। হুম, বুঝতেছস? দেখ, হ্যাঁ হ্যাঁ ওকে শাখা করছি, ওকে শাখা করে দেওয়ার কারণে ও তো এখন মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়ে গেলে ও আর কাউকে ধরে রাখতে হওয়ার জন্য, ও তো একসময় ওকে ধরেছিল না? ও ও ওকে ধরে হ্যাঁ দিচ্ছে, কিন্তু এখন ও যখন শাখা হয়ে গেছে ও ওকে ছেড়ে দিছে না? একে ছেড়ে দিছে না? মেইনলি শাখা হয়েছে কোনটা, কত নাম্বারটা? এটা 3 নাম্বারটা, আচ্ছা ঠিক আছে? এটাকে 2 নাম্বার উপর শাখা বানাই দিছি। আর 2 নাম্বার উপর হুম যখন শাখা বানাই দিছি, এখন ও তো ওকে ছেড়ে দিছে না? এই অংশটাকে ছেড়ে দিছে না? হ্যাঁ এখন এই অংশটাকে যে যখন ছেড়ে দিছে ওর একটা হাত ফ্রি হয়ে গেছে না? হ্যাঁ ওই হাতে একটা হাইড্রোজেন বসাই দিলাম, ঠিক আছে? হুম জিনিসটা বুঝছস? দাঁড়াও। আমি বলি, ও এদিকে চলে আসে, তোর ওর সিলেক্ট হয়ে ওর যাওয়ার কথা না? ওর মাথার আচ্ছা উপর চলে আসে, বুঝেছি। ঠিক আছে? হ্যাঁ
ওর মাথার উপর চলে আসছে। ও যখন ওর মাথার উপর চলে আসছে তখন ও সিএস টু না এরকম এভাবে আসে না? হ্যাঁ কিন্তু ও দেখ হাইড্রোজেন 2টাকে ধরছে আর ওকে ধরছে 3টা আছে, 3টাকে ধরছে আর আরেকটা হাত ফাঁকা না? হ্যাঁ হ্যাঁ ওই আরেকটা হাতে আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিতে হবে না? হুম কারণ ক্লোজ করে দিছি জিনিসটা, ঠিক আছে? তো ও সিএস3 হয়ে গেছে, হুম ঠিক আছে? এখন ও সিএস3 হয়ে গেছে। হুম ও যেহেতু এখন ওকে আবার নতুন করে ধরছে, ওর একটা হাইড্রোজেনকে ছেড়ে দিতে হবে না ওকে ধরার জন্য? হ্যাঁ ও একটা হাইড্রোজেন ছেড়ে দিছে, জিনিসটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ এখন জিনিসটা খেয়াল করতো, এখন জিনিসটা খেয়াল কর, দেখি বলতো প্রথম যৌগটাতে, এই যে এটাতে, এখানে কার্বন সংখ্যা কত? 5টা কার্বন সংখ্যা 5টা, হাইড্রোজেন সংখ্যা কত দেখতো? 12টা হবে আর কি, আচ্ছা অ্যালকেন না? হ্যাঁ 12টা 12টা, ঠিক আছে? হুম দ্বিতীয়টাতে দেখতো কার্বন সংখ্যা কত? 5 মানে 4টা আর ওই ইয়েতে হ্যাঁ, শাখা শাখা সহ, যুগল একটা শাখা দিয়ে সহ দিয়েছি। কার্বন সংখ্যা কত? শাখা সহ 5টা 5টা। হাইড্রোজেন 6 7 8 9 10 13টা হয়েছে 12টাই তো হওয়ার কথা 3 5 6 7 8 9 12টা 12টা, হাইড্রোজেন 12টা। হ্যাঁ, তাহলে কি আণবিক সংকেতে কোনো আণবিক সংকেতে কোনো চেঞ্জ আসছে? না আমরা এটাকে স্টিল আণবিক সংকেত লিখতে পারি। আণবিক সংকেত, এটার আণবিক সংকেত হচ্ছে যে, এটাকে আমরা আণবিক সংকেত কি লিখতে পারি, যে পেন্টেন C5H12, তাই না? C5H2 হ্যাঁ এটারও আণবিক সংকেত সেম না? হ্যাঁ আণবিক সংকেত সেম না? C5H12, হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাঠনিক সংকেত কি সেম? না গাঠনিক সংকেত এখানে এখানে শাখা একটা CH3 যুক্ত হয়েছে, এখানে তো কোনো কিছু ছিল না। গাঠনিক সংকেত একটা ভিন্নতা চলে আসছে না? হ্যাঁ আর গাঠনিক সংকেতে ভিন্নতা যখন চলে আসে আমরা কি করছি সমানুতাতে? আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটা হচ্ছে সমাণু। আর এটা হচ্ছে শিকল সমাণু। শিকল সমাণু তার মানে কোনগুলাকে বলবো? যেখানে শিকলে চেঞ্জ আসবে। আগে প্রধান শিকল ছিল এখানে, হ্যাঁ, আর এখন এখন আসছে কয়টা? এখন চেঞ্জ আসছে না প্রধান শিকলে? এখন প্রধান শিকলে কার্বন সংখ্যা ছিল কয়টা? 5টা। এখন প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা? এখনো চার 5টা 4টা। এখন প্রধান শিকলে 4টা 4টা। প্রধান শিকলে কার্বন সংখ্যা চেঞ্জ আসলে যে সমাণু হয় সেটাকে শিকল সমাণু বলে। জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ দেখবি এটাকে আরো একটু চেঞ্জ করে দিই, আরেকটু চেঞ্জ করে দিই, আহ আরেকটু চেঞ্জ কি হবে তাহলে দেখি। আবার বলো তো কি বলছো প্রধান শিকলে কার্বন সংখ্যা পরিবর্তন হলে, হুম, হ্যাঁ কিন্তু আণবিক সংকেত একই। আমি আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, দাঁড়া, আমি যদি সংজ্ঞাটা লিখে দিই, কোন যৌগে, কোন যৌগে প্রধান শিকল পরিবর্তন করলে, প্রধান শিকলে কার্বন সংখ্যা পরিবর্তিত হলেও কার্বন সংখ্যা পরিবর্তিত হলে হলে যে গাঠনিক সংকেতে ভিন্নতা আসে, যে গাঠনিক সংকেতে ভিন্নতা আসে কিন্তু আণবিক সংকেত একই থাকে, কিন্তু আণবিক সংকেত একই থাকে, একই থাকে, তাকে কি বলা হয়? তাকে শিকল সমন্বয়তা বলা হয়, ঠিক আছে? জিনিসটা বুঝাতে পারছি কিনা বলতো? হ্যাঁ আমি শুধু ওখানে প্রথম দিকে একটু সময় গেছি কোথায় জানোস, যে শাখাটা বানাবো কেমনে, হ্যাঁ, হ্যাঁ, আমি শুধু তোকে প্রথম দিকে বুঝাবার ক্ষেত্রে সময় গেছি এটা, যে শাখাটা কিভাবে বানাবো, ঠিক আছে? কারণ হুম এটাতে আমি আমি হুম যখন ছোট ছিলাম তোদের মতন, তখন আমি কনফিউজ হয়ে যেতাম যে CS2 না শাখা হয়েছে, শাখা হয়ে যাওয়ার পর এটা CS3 হয়ে গেছে কেন, ঠিক আছে? ব্যাপারটা হ্যাঁ এমন একটা কনফিউজ সৃষ্টি হইতে, তখন আবার কি প্রবলেম ফেস করতাম, শাখা সৃষ্টি করতে পারতাম না, মানে মাথা হুম আওড়ায় যেত। আওড়ায় যাওয়ার কি আছে, আমি এই CS2টাকে ACS2 মাথায় উঠাই দিব। তো ACS2 কে যখন ACS2 মাথায় উঠে দিব, তখন ACS2 তো ওকেও ধরেছিল, ওকেও ধরেছিল না? হ্যাঁ তো ওকে, তার মানে ও যখন ওর মাথায় উঠবে তার মানে ওকে ছেড়ে দিছে না? হ্যাঁ হ্যাঁ তো ওকে ছেড়ে দিলে ওর একটা হাত ফাঁকা হয়ে গেছে না? হ্যাঁ
এখন জিনিসটাকে ক্লোজ করার জন্য আমরা ফাঁকা হাতে কি বসাই দিই? হাইড্রোজেন বসাই দিই না? ফাঁকা হাতে একটা হাইড্রোজেন বসাই দিব, ঠিক আছে? আবার একটা জিনিস খেয়াল কর, হ্যাঁ ও আবার ওকে যে একসা করে ধরছে, হ্যাঁ, হ্যাঁ ও এই যে 2 নাম্বার কার্বনটা ওকে আবার একসা করে ধরে না, 2 নাম্বার কার্বনটা আসলে ধরেছিল, এই যে ধরেছিল না, এই বন্ডিং দিয়ে ধরেছিল না, এই বন্ডিং দিয়ে ধরেছিল না 2 নাম্বার কার্বন 3 নাম্বার কার্বনকে এই বন্ডিং দিয়ে ধরেছিল না, এই যে এই বন্ডিংটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ও যখন শাখা হয়ে গেছে, এখন 2 নাম্বার কার্বন ওকে ধরেছিল, ঠিক আছে, ও এখনো ধরে আছে, কিন্তু এখন আবার ওকে ধরতে হবে না, কারণ ও তো ওকে ছেড়ে দিছে, 3 নাম্বারটা তো 4 নাম্বারকে ছেড়ে দিছে, এখন চার হুম নাম্বারটাকে আবার 2 নাম্বার ধরতে হবে না? এই যে দেখ, 4 নাম্বারটাকে আবার 2 নাম্বারটা ধরছে, হ্যাঁ হ্যাঁ এখন 4 নাম্বারটাকে যখন 2 নাম্বারটা আবার ধরতে হবে, তার মানে একটা হাইড্রোজেনকে ছেড়ে দিতে হবে না, কারণ ওর তো আর হাত ফাঁকা নেই, একটা হাইড্রোজেনকে ছেড়ে দিতে হবে। জিনিসটা বুঝতে পারছস? হ্যাঁ ফলে ব্যাপারটা কি হলো, ও শাখা হয়ে যাওয়ার পরও হাইড্রোজেন সংখ্যার কোনো চেঞ্জ আসে নাই, আবার কার্বন সংখ্যারও কোনো চেঞ্জ আসে নাই, ফলে আণবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হয়ে গেছে। জিনিসটা ফুল ক্লিয়ার কিনা বলতো? দাঁড়াও আবার এক মিনিট দাঁড়াও আছে ওকে, তাহলে দেখ ব্যাপারটি কি হয়ে গেল, হাইড্রোজেন সংখ্যারও কোনো চেঞ্জ আসে না, কারণ হাইড্রোজেন সংখ্যা উপরে একটা শাখার মধ্যে একটা বাড়াই দিছে, আবার নিচে একটা কমাই দিছি না, অটো কমে গেছে না, অটো বাড়ছে অটো কমছে, ঠিক আছে, ফলে আণবিক সংকেত কি হুম একই রয়ে গেল, হ্যাঁ হ্যাঁ একই রয়ে গেল, কিন্তু মাঝখান দিয়ে গাঠনিক সংকেতটা, হ্যাঁ এই যে গাঠনিক সংকেত, এই যে গাঠনিক সংকেতটা কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে হুম জিনিসটা ফুল ক্লিয়ার কিনা বল? আর হ্যাঁ এটাকে ক্লিয়ার শিকল সমাণু কেন বলা হচ্ছে, কারণ শিকল সমাণুর সংজ্ঞা কি বলে, প্রধান শিকলে কার্বন সংখ্যা চেঞ্জ, কার্বন সংখ্যা চেঞ্জ আসলে সেটাকে আমরা শিকল সমাণু বলবো, ঠিক আছে? এই যে দেখ, আগে প্রধান শিকলে 5টা কার্বন ছিল, এখন প্রধান শিকলে কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে, হ্যাঁ, কিন্তু ওভারঅল আণবিক সংখ্যা একই, এটার আণবিক সংখ্যা একই, সেটা হচ্ছে C5H12। শিকল সমাণু বুঝতে পারছি কিনা বলতো? হ্যাঁ এখন হচ্ছে অবস্থান সমাণু, এখন আমরা কি বলবো, অবস্থান সমাণু। প্রথমে আমি কি পড়ছিলাম, শিকল সমাণু, হ্যাঁ, এখন অবস্থান সমাণু করবো। ওকে, অবস্থান সমাণু, শিকড় সমানত যেহেতু শাখা বানানোটা শিখছস, শাখা বানানো শিখা গেলেই মানে তুই যে কোনো কিছুতেই পারবি, কেন তুই, আমি তোকে প্যান্ডেন দিয়ে দেখাইছি, তুই বিউটেন দিয়ে করে দেখাইতে পারবি না, তুই হেক্সেন দিয়ে করে হ্যাঁ দেখাইতে পারবি না, তুই হ্যাপটেন দিয়ে করে দেখাইতে হ্যাঁ পারবি না শিকড় সমানুটা, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এরকম, শোনো না, হ্যাঁ, কিন্তু এখানে আমি যখন নামকরণ করবো তখন ওদের নাম ডিফারেন্ট হয়ে যাবে না? হ্যাঁ, এই যে ধর্ম, আমরা সমান সংজ্ঞা কি পড়ছি, ধর্মে বৌদ্ধ ধর্ম আর রাসায়নিক ধর্মের পার্থক্য আণবিক দেখা যায়, সংকেত বৌদ্ধ ধর্ম আর হুম রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে, আণবিক সংখ্যাটা একই থাকবে, কিন্তু ওই যে গাঠনিক সংখ্যাটা ভিন্ন হয়ে গেছে, গাঠনিক সংখ্যা ভিন্ন হয়ে যাওয়ার কারণে ওদের ফুল ইয়াই তো চেঞ্জ হয়ে যাবে, ধর্ম চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ধর্ম চেঞ্জ হয়ে যাওয়ার হ্যাঁ কারণে ওদের ইয়া চেঞ্জ হয়ে যাবে না, নামও চেঞ্জ হয়ে যাবে না, ওরা তো এখন একটা ভিন্ন যোগ হয়ে গেছে, যৌগটা ভিন্ন হয়ে গেছে, কিন্তু আণবিক সংখ্যাটা এখন হ্যাঁ সেম হ্যাঁ আছে, ঠিক আছে? তাহলে অবস্থান সমাণু, অবস্থান সমাণু হচ্ছে কি, আচ্ছা শিকড় সমাণু কি ইংলিশে কি বলা হয়, শিকড় সমাণু কি ইংলিশে বলা হয় চেইন, চেইন, চেইন আইসোমারিজম, ঠিক আছে, চেইন আইসোমারিজম, ইংলিশ নামগুলো লাগে। আর অবস্থান সমাণুকে কি বলা হয়, পজিশনাল আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, ওকে? তাহলে পজিশনাল আইসোমারিজম আমি যদি এখন এক্সাম্পল দিই, শুরুতে এক্সাম্পল দিয়ে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অবস্থান সমান হচ্ছে সব থেকে ইজি, এটা দেখলেই বোঝা যায় অবস্থান সমান কি। তো CH3 CH2 CH2 OH, এটা একটা অ্যালকোহলমূলক যৌগ, তাই না? হুম এখন দেখতো এটা সমানু কিনা, CH3 CH CH3 OH, জাস্ট কার্যকারী মূলকটা আগে 1 নম্বর, আমরা কিন্তু নাম্বারিং শিখে আসছি, এখন নাম্বারিং কেমনে সেটা বললে তুমি করে একটা মাইক দিব, 1 2 হ্যাঁ 3, এখন দেখতো নাম্বারিংটা কেমন হয়েছে, এখন নাম্বারিংটা 2 নাম্বার কার্বনে আসছে না, কার্যকারী মূলকটা আগে হ্যাঁ 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত ছিল, এখন 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত,
হ্যাঁ, কিন্তু আণবিক সংকেত আর আণবিক সংকেতে কোনো ভিন্নতা আছে? কোনো ভিন্নতা নেই। হুম, দেখ, এখানে কার্বন 3টা ছিল, হাইড্রোজেন ছিল কত? 3 4 সরি 3 5 7 7টা। এখানে কার্বন কয়টা? 1 2 3 আর কত? 3 6 7 হইছে? মিলছে? হ্যাঁ, আর একটা ওয়েজ, এখানে ওয়েজ। আণবিক সংকেত একই না? হ্যাঁ, কিন্তু গাঠন সংকেত ভিন্ন। গাঠন সংকেত কেন ভিন্ন? কারণ কার্যকারীমূলকটা অবস্থান চেঞ্জ করে ফেলছে। আর কার্যকারীমূলকটা একসময় 1 নাম্বার কার্বনের সাথে ছিল, এখন আছে কয় নাম্বার কার্বনের সাথে? 2 নাম্বার কার্বনের সাথে। সেজন্য এটাকে কি বলা হয়? অবস্থান সমানন। হ্যাঁ, আমি কিন্তু শাখা হুম, বানানোর জিনিসটা শিখাই দিছি। শাখা বানানোর জিনিসটা শিখাই দিছি। আশা করি এখন শাখা বানাতে পারবি। ওএসটাকে জাস্ট কি করছি? 2 নাম্বার উপর উঠাই দিছি না? হ্যাঁ, 2 নাম্বারের উপর উঠাবার পর ও যে কাকে ধরেছিল, ঠিক আছে? ও একসময় এখন নতুন করে ওএইচ কে ধরছে, তাই না? 2 নাম্বার কার্বনটা হ্যাঁ, নতুন করে ওএইচ কে হ্যাঁ, ধরছে। নতুন করে যেহেতু OH কে ধরছে, তার মানে কি ওর একটা হাইড্রোজেনকে ছেড়ে দেওয়া লাগবে না? এখন যে আগে CH2 ছিল, হ্যাঁ, হাইড্রোজেনকে ছেড়ে দিচ্ছে না? হুম, কারণ ও তো হাত, OH কে ধরার জন্য একটা হাত ফাঁকা লাগবে। হাইড্রোজেন হচ্ছে সব থেকে অবহেলিত। যখন হাত ফাঁকা থাকে তখন হাইড্রোজেন এসে বসে, আর যখন হাত দরকার তখন হাইড্রোজেনকে ছেড়ে দিতে হয়। ঠিক আছে, ইথার খালি ইউজ করে, যখন দরকার তখন ছাড়ে, হুম, যখন দরকার তা আবার কি করে, নেয়। ঠিক আছে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে, ও হ্যাঁ, হ্যাঁ, যখন OH কে ধরছে, 2 নাম্বার কার্বনটা যখন OH কে ধরছে, ও একটা হাইড্রোজেনকে ছেড়ে দিছে। এই যে এখন আগে ছিল CH2, এখন হয়ে গেছে CH, ঠিক না? হ্যাঁ, আবার ওর ক্ষেত্রে চিন্তা করতো, ও তো ওয়েজকে ছেড়ে দিছে, ও ওয়েজকে ছেড়ে দিছে বলে তো ওয়েজটা এখানে যে বুঝতে পারছে, তাই না? ও ওয়েজকে ছেড়ে দিছে না? হুম, আর ও যখন ওয়েজকে ছেড়ে দিছে, তার মানে কি ওর আরেকটা হাত ফাঁকা হয়ে গেছে না? ওই হাতে গিয়ে কি বসবে? হাইড্রোজেন বসবে। তো ব্যাপারটা কি হলো, একটা কার্বন থেকে হাইড্রোজেন কমে, আরেকটা কার্বন থেকে হাইড্রোজেন বাড়ে, তো ব্যাপারটা ব্যালেন্স হয়ে আণবিক সংকেতটা সেম থাকে। জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ, এটা হচ্ছে অবস্থান সমর। তাহলে অবস্থান সমানের সংজ্ঞা কি? অবস্থান সমানের সংজ্ঞা হচ্ছে যে, আমরা বলতে পারি যৌগে কার্যকারী মূলকের অবস্থান ভিন্নতার কারণে, যৌগে যৌগে কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে, অবস্থানের ভিন্নতার কারণে যে ধরনের সমানতা দেখতে পাওয়া যায়, যে ধরনের সমানতা দেখতে পাওয়া যায়, সমানতা দেখতে পাওয়া যায়, যে ধরনের সমানতা দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে অবস্থান সমানতা বলা হয়। জিনিসটা বুঝতে হুম, পারছি কিনা বলতো? হ্যাঁ, তাকে অবস্থান সমানতা বলে। ওকে, তারপর হচ্ছে কি, তারপর যে আমাদের আসে যে কার্যকারীমূলক সমানতা, তাই না? গাঠনিক সংকেতের মতো আর কি পড়ে? শিকড় সমানতা বুঝাই ফেললাম, অবস্থান সমানতা বুঝাই ফেললাম, এরপর হচ্ছে কার্যকারীমূলক এবার সমানতা। কার্যকরীমূলক। ওকে, যদি আমি শর্টকাট টেকনিক শিখিয়ে দিব সবগুলার, ঠিক আছে? যে আমরা হুম, চোখে দেখলে বুঝতে পারবো কে কার সমান হবে। ঠিক আছে, কার্যকারীমূলক সমানতা। এটাকে ইংলিশে কি বলা হয়? এটাকে ইংলিশে বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এই যাওয়াত বাজার করবি না? হ্যাঁ, সাজিদকে বল না। সীমান্ত উঠছে, তুই তো রান্না বান্না করতে হবে কোথায়? ওকে, কার্যকারীমূলক সমানতা এটাকে কি বলা হয়? কি ফাংশনাল গ্রুপ সমানতা, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ওকে, আমি যদি তোকে বলি কার্যকারীমূলক সমানতার এক্সাম্পল দিই একটা। এক্সাম্পল 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 আচ্ছা, ধর CH3 CH2 OH, এটা কি একটা অ্যালকোহল মূলক না? আমি যদি এটাকে চেঞ্জ করে লিখি CH3 ও CH3, আমি কি কোনো দোষ করব? আমি কি আণবিক সংকেতে কোনো চেঞ্জ আসছি? তুই বলতো। না, আমি কি করছি? OH টাকে মাঝখানে নিয়ে আসছি, কিন্তু ও হিসেবে যখন মাঝখানে আসছি, তার হাইড্রোজেনটাকে ওকে দিয়ে দিছি।
ব্যালেন্স হয়ে গেছে না, ও থেকে একটা হাইড্রোজেন কমে গেছে কিন্তু আবার সিএইচ টু তে একটা হাইড্রোজেন বেড়ে গেছে, জিনিসটা এরকম না? হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স আছে। ব্যালেন্স হয়েছে, ঠিক আছে। তাহলে আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু আণবিক সংকেত একই হলে কি হয়ে ফুল তো গাঠনিক সংকেত ভিন্ন হয়ে গেছে, ফুল গাঠনিক সংকেত ভিন্ন হয়ে গেছে না? ইভেন কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে গেছে না? একসময় এটা ছিল অ্যালকোহল মূলক, এখন এটা কি মূলক হয়ে গেছে? ইথার মূলক। এটা এখন ইথার মূলক হয়ে গেছে না, মিথক্সি মিথেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে ছিল অ্যালকোহল মূলক, এখন হয়ে গেছে ইথার মূলক, কিন্তু আমাদের আণবিক সংকেতে কোনো চেঞ্জ আসে নাই। এখনো কার্বন দুইটা, হাইড্রোজেন পাঁচটা, সরি এখনো কার্বন দুইটা, হাইড্রোজেন ছয়টা, এখনো কার্বন দুইটা, হাইড্রোজেন ছয়টা, অক্সিজেন একটা। জিনিসটা সেম কিনা বলতো? আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটাকে বলা হয়, এটা হচ্ছে পরস্পরের সমাণু। তো যেহেতু এখানে কি এই সমাণু হওয়ার কারণে কি হয়ে গেছে, কার্যকারী মূলকটা চেঞ্জ হয়ে গেছে না? এখন কার্যকারী মূলক আগে ছিল ওএইচ, এখন হয়ে গেছে ইথার, জিনিসটা কার্যকারী মূলক চেঞ্জ হয়ে গেছে। তাহলে যোগের কার্যকারী মূলকের ভিন্নতার কারণে যে সমাণু সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কার্যকারী মূলক সমানতা। জিনিসটা বুঝতে পারছি? হুম হ্যাঁ যোগে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে, কার্যকরী মূলকের ভিন্নতার কারণে, কার্যকরী মূলকের ভিন্নতার কারণে, ভিন্নতার কারণে যে ধরনের সমতা দেখতে পাওয়া যায়, যে ধরনের সমতা দেখতে পাওয়া যায়। তুই কি ইয়ার ক্লাস করছস, ফিজিক্স ক্লাস, ভৌত বিজ্ঞান শেষ করছস? না লাস্টেরটা বাকি। লাস্টেরটা? তুমি ফোন দিছিলে তখন করতেছিলাম হ্যাঁ। লাস্টেরটা ভৌত লেকচার 4 রি-আপলোডটা শেষ করছস? হ্যাঁ হ্যাঁ ওটা শেষ। মূলক সমতা বলে একটা নতুন ক্লাস দিছি, ওইটা শেষ হয়েছে? 4 নাম্বারটা হুম, না। কর কর কর, করতে হবে সবগুলো একসাথে আগাইতে হবে, ঠিক আছে? এখন টাইম নেই। হ্যাঁ 2 মাস হয়ে গেছে এখনো ফিজিক্সের 2টা চ্যাপ্টার শেষ হয়নি, এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। শেষ হয়ে যাবে, দুম দুম করে শেষ হবে, ঠিক আছে? হুম ফিজিক্সে আমি আবার হঠাৎ করে এক নাগাড়ে ক্লাস যাওয়া শুরু করবো। 2 মাস করে, 1 মাসে হ্যাঁ হইলো, 1 মাস না? 1 মাস সরি। হ্যাঁ 1 মাস হ্যাঁ না, 1 মাস। তো শেষ হলে তো দুইটা একসাথে শেষ হবে, ওটার ব্যাপার না। সেটা ঠিক আছে। আচ্ছা, যৌগের কার্যকারী মূলকের ভিন্নতার কারণে যে ধরনের সমতা দেখতে পাওয়া যায় তাকে কার্যকারী মূলক সমতা বলে। কার্যকারী মূলক সমতা জিনিসটা তো বুঝছস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, এখন হচ্ছে যে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, কিছু উল্লেখযোগ্য আণবিক সংকেত। এটা কি অফ টপিক নাকি এই টপিকের? এই টপিকেরই। ওকে। একটা হচ্ছে সিএন এস তোমাকে এইচডি টু গুলো এন। ছবি দিছিলাম, হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, ঠিক সব আছে। হয়েছে। হুম, সিএন এস টু এন ও, আর একটা হতে পারে সিএন এস টু এন ও টু, আরেকটা হইতে পারে সিএন এস টু এন, ঠিক আছে। আরেকটা হচ্ছে সিএন এস টু এন মাইনাস টু, ঠিক আছে। আচ্ছা তুই একটা কাজ করিস তো, সেটাই তো। এখন আয়, এই যে সংকেত গুলা, ঠিক আছে, এই যে এই সংকেত, হ্যাঁ। কদিন পর জিজ্ঞেস করো, কথা বললো। হুম, হুম দেখ এই যে আণবিক সংকেত, এগুলো আণবিক সংকেত না? হ্যাঁ এগুলো একটা আণবিক সংকেত, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, দেখ আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করা আছে, সম্পূর্ণ জিনিসটা পড়ার পর একটা জিনিস খেয়াল করছি, আণবিক সংকেতটা একই থাকে কিন্তু গাঠনিক সংকেত কিন্তু ওদের ভিন্ন হইতেই পারে, ঠিক না? আর গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যাওয়ার কারণে হুম হুম ইথারও যেমন আণবিক সংকেত সেম, মানে সরি ইথার যেমন আণবিক সংকেত, আবার অ্যালকোহলের আণবিক সংকেত একই, ঠিক না? কিন্তু আণবিক সংকেত একই হওয়ার হ্যাঁ পরও ও হচ্ছে অ্যালকোহল, ও হচ্ছে ইথার, জিনিসটা এরকম হয়ে গেছে না ব্যাপারটা? হ্যাঁ 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 হ্যাঁ, তো তার মানে একই আণবিক সংকেত দুইটা যোগে থাকতে পারে, পারে কিনা? যেমন হুম এই হুম আণবিক সংকেতটা হচ্ছে যে অ্যালকোহলের, এই আণবিক সংকেত কার?
অ্যালকোহলের 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 আবার এই আণবিক সংকেত ইথারেরও, ঠিক আছে, ইথারেরও এই যে একটু আগে দেখে আসছি অ্যালকোহল আর ইথারের আণবিক সংকেত একই, হুম ঠিক আছে। আবার এই আণবিক সংকেত হচ্ছে একই সাথে অ্যালডিহাইডেরও, অ্যালডিহাইডেরও আবার একই সাথে কার দেখি বলতো, আবার একই সাথে কিটোনেরও, ঠিক আছে, কিটোনের কিটোনের। আবার এই আণবিক সংকেত একই সাথে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আবার এই আণবিক সংকেত একই সাথে স্টারের, ঠিক আছে, স্টার। এস্টারেরও আবার এই আণবিক সংকেত তো সবাই জানে অ্যালকিন, অ্যালকিনের অ্যালকিনের। আবার এই আণবিক সংকেত চাকরিক অ্যালকেনের, চাকরিক অ্যালকেনের, চাকরিক অ্যালকেনের কেমনে হইছে আমি বুঝাবো, ঠিক আছে। হ্যাঁ, তোর মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে তো অ্যালকিন আর অ্যালকেন এক হয়ে গেল, ঠিক না? না চাকরিকের ক্ষেত্রে তো ওটা অ্যালকেন ধরে না, আচ্ছা ঠিক আছে। চাকরিকের ক্ষেত্রে দেখ, আমি যদি তোকে একটা চাকরিক অ্যালকেনের উদাহরণ দিই, তোকে জ্বর CS2 CS2 আর ধর CS2, এটা একটা চাকরিক অ্যালকেন না? এখন একটা জিনিস খেয়াল করতো, এখানে কোনো ডাবল বন্ড আছে নাই, না এখানে সবগুলো সিঙ্গেল বন্ড, তার মানে এটা একটা অ্যালকেন, আবার চাকরিক অ্যালকেন, ঠিক না? কিন্তু সংকেতটা দেখ ইয়ার সাথে মিলবে, অ্যালকিনের সাথে মিলবে, জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ এখানে কোনো ডাবল বন্ড নাই, সেজন্য এটা অ্যালকেন, এটা শিওর, কিন্তু সংকেতটা আবার কার সাথে মিলে যাচ্ছে, আণবিক সংকেতটা আবার অ্যালকিনের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। আবার এই সংকেত কার কার আছে, এই সংকেত আবার এই সংকেত হচ্ছে কার, নরমালি অ্যালকাইনের সংকেত, নরমাল হচ্ছে অ্যালকাইনের সংকেত এটা, আবার চাকরিক অ্যালকিনের সংকেত, ঠিক আছে, চাকরিক অ্যালকিন। জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। এখন হচ্ছে হ্যাঁ জিনিসটা ব্যাপার হচ্ছে যে অ্যালকোহলের সমাণু অনলি ইথার হইতে পারবে, আর ইথারের সমাণু অনলি কি হইতে পারবে, অ্যালকোহল হইতে পারবে। অ্যালকোহলের সমাণু কখনো অ্যালডিহাইড হইতে পারবে না, জিনিসটা বুঝতে পারছি এবার, কখনো হইতে পারবে না, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা বুঝাবার জন্য, ঠিক আছে। আবার অ্যালডিহাইডের সমাণু অনলি কি হবে, কিটোন হবে, কিটোনের সমাণু অনলি কি হবে, অ্যালডিহাইড হবে। কিন্তু কিটোনের সমাণু কি কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারবে? না পারবে না। কার্বক্সিলিক অ্যাসিডের সমাণু অনলি কি হবে, স্টার হবে, আর স্টারের সমাণু অনলি কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে, ঠিক আছে। হ্যাঁ এটা কি বলতেছে, সমাণু, এগুলো হচ্ছে সমাণুর কথা হিসাব করতেছি, ঠিক আছে, সমাণু। তারপর অ্যালকিনের সমাণু কি হইতে পারবে, চাকরিক অ্যালকেন, আবার চাকরিক অ্যালকেনের সমাণু অ্যালকিন হইতে পারবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে ওদের ক্ষেত্রে সেম, জিনিসটা বুঝতে পারছি? তাহলে আমরা কি নিজের এখন এক্সাম্পল বানাইতে পারবো না, কার সমাণু কি হবে এটা তো আমরা বলে দিছি। এখানে অ্যাকচুয়ালি সংকেতগুলো মুখস্থ রাখতে হবে না, সংকেতগুলো তুই নিজে বানাই ফেলতে পারবি, সরি, সংকেতগুলো নিজে বানাই ফেলতে পারবি বলতে কি, তুই এরকম একটা যোগ লিখতে পারবি না, এতদিন এসে যদি এরকম একটা যোগ লিখতে না পারো তাহলে তো একটু সমস্যা, ঠিক আছে। তুই কার্বন, শুধু কার্বন সংখ্যা চেঞ্জ করতে থাকবে, কার্বন সংখ্যা 3টাতে 4টাতে 5টাতে, 5টাতে পেন্টানল, 6টা দিলে হেক্সানল, 7টা দিলে হেপ্টানল, দিলে পারবি না, পারবো। এটাই। তো এখন কথা হচ্ছে যে জাস্ট অ্যালকোহলকে কি বানাইতে হবে, ইথার বানাইতে হবে, এই জিনিসটা তোর মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা কেমনে মাথায় থাকবে, যে আমি এখানে শর্টকাট লিখিয়ে দিছি, অ্যালকোহলের সমাণু অনলি ইথারই হয়, ইথারের সমাণু অনলি অ্যালকোহল হয়, অ্যালডিহাইডের সমাণু অনলি কিটোন হয়, কিটোনের সমাণু অনলি অ্যালডিহাইড হয়। ইভেন এই ছকটা হচ্ছে 5 স্টার। কেন 5 স্টার? কারণ হচ্ছে যে এখান থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে। কেন এমসিকিউ আসবে, তোকে প্রশ্নের মধ্যে লিখে দিবে একটা অ্যালকোহল যৌগ লিখে দিবে, হ্যাঁ, অ্যালকোহল যৌগ লিখে দেওয়ার পর বলবে যে নিচের কোনটি এটির সমাণু, হ্যাঁ, অপশন এ তে ইথার মূলক একটা যৌগ থাকবে, অপশন বি তে কার্বক্সিলিক অ্যাসিড মূলক একটা যৌগ থাকবে, অপশন বি সি তে আরেক মূলক একটা যৌগ থাকবে, অপশন ডি তে অ্যালকিল মূলক একটা যৌগ থাকবে, তুই কোনটা দেখাবি? ইথার মূলক যৌগটা যেটা দেখাবি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চোখে দেখলে বুঝে যাবি না যে আচ্ছা অ্যালকোহলের সমাণু তো ইথার হয়, তাহলে ইথার হবে, চোখ বন্ধ করে দেখাই দিতে পারবি, ঠিক আছে, ঠিক না? এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে এরকম মুখস্থ করে ফেলতে হবে এই জিনিসটা, ঠিক আছে। জিনিসটা ফুল ক্লিয়ার কিনা বল।
হ্যাঁ ক্লিয়ার। আমি আরেকবার উদাহরণ দিই। ধর প্রশ্নের মধ্যে অ্যালডিহাইড একটা যৌগ দিয়ে দিছে, ক্রিকেট করো না। প্রশ্নের মধ্যে অ্যালডিহাইড একটা যৌগ দিয়ে দিছে, ঠিক আছে? অ্যালডিহাইড একটা যৌগ দিয়ে দেওয়ার হ্যাঁ পর বলছে নিচের কোনটি অ্যালডিহাইড মানে এই যৌগটি সমান। তাহলে অপশন এতে কি হবে? অপশন এতে তোকে দিবে যে ধর একটা ওইক অ্যাসিড মূলক একটা যৌগ দিবে, আরেকটা দিবে যে অ্যালকোহল মূলক একটা যৌগ দিবে, আরেকটা দিবে ইথার মূলক একটা যৌগ দিবে, আরেকটা দিবে কিটোন মূলক একটা যৌগ। তাহলে তুই চোখ বন্ধ করে বলে দিতে পারবি না কোনটা হবে আনসার? হ্যাঁ। কোনটা হবে? কিসের অ্যালডিহাইডের ক্ষেত্রে? হ্যাঁ, অ্যালডিহাইডের ক্ষেত্রে কিটোন হবে। কিটোন হবে, ঠিক আছে? দাঁড়া আমি দরজাটা খুলে দিয়ে আসি। হ্যাঁ, জিনিসটা বুঝাইতে পারছি কিনা বল। হ্যাঁ হ্যাঁ। আনসার দিতে এতক্ষণ লাগছে কেন? আমি আরেকটা জিজ্ঞেস করি। একটা স্টারের যৌগ হুম দেওয়া আছে, হুম। স্টারের যৌগ দেওয়া থাকার পর বলছে নিচের কোনটি এটি সমান। অপশন এ তে অ্যালডিহাইড মূলক একটা যৌগ দিছে, অপশন বি তে কিটোন মূলক একটা যৌগ দিছে, অপশন সি তে অ্যালকোহল মূলক একটা যৌগ দিছে, অপশন ডি তে কার্বক্সিলিক অ্যাসিড মূলক একটা যৌগ দিছে। ডি হবে। ডি কার্বক্সিলিক অ্যাসিড মূলক একটা যৌগ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা অবস্থান সমন্বয়, শিকল সমন্বয়, তারপর হচ্ছে কার্যকারীমূলক সমন্বয়, ঠিক না? আমাদের কিন্তু আরো আছে, আমাদের গাঠনিক সমন্বয়ের মধ্যে হ্যাঁ। কিন্তু আরো আরো টপিক আছে। যেমন হচ্ছে মেটামারিজম, ঠিক না? হুম। মেটামারিজম, মেটামারিজম যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল কেমন? ধর CH3O CH2 CH2 CH3, আরেকটা যৌগ আছে, ধর এই যৌগটাকে একটু এডিট করে লিখি CH3 CH2O CH2 CH3, ঠিক আছে? হুম। এখন মেটামারিজম হচ্ছে যে দেখ, আচ্ছা দেখ তো এখানে যোগের মধ্যে আণবিক সংকেতটা সেম কিনা, আমি লিখতে লিখতে দেখ আণবিক সংকেত সেম কিনা। কিন্তু সেম না? হ্যাঁ সেম, কিন্তু শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যে অক্সিজেনের অবস্থানে। অক্সিজেন অবস্থানে, ঠিক আছে? এখানে অক্সিজেনের দুই পাশে, এখানে যদি অক্সিজেন দুই পাশে চিন্তা করি, এই দিকে আছে কয়টা কার্বন? এদিকে আছে তিনটা কার্বন, তাই না? তিনটা। হুম। তিনটা কার্বন। আর এদিকে আছে কয়টা কার্বন? দুইটা। একটা, আচ্ছা ওইদিকে একটা। হুম। একটা কোথায় কার্বন, একটা? আচ্ছা এদিকে। একটা কার্বন, কিন্তু সেম আণবিক সংকেত হুম সেম, হুম। কিন্তু এখন কি দেখতো এখানে অক্সিজেন দুই পাশে আছে দুইটা করে কার্বন, তাই না? হ্যাঁ। এখানে দুইটা কার্বন। তাহলে মেটামারিজম কি? মেটামারিজম হচ্ছে যে যৌগে অক্সিজেন দুই পাশে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতার কারণে যে সমন্বয় দেখা যায়, ঠিক আছে? বুঝছি। হুম। এটা হচ্ছে মেটামারিজম। যৌগে তুই চিন্তা করতেছিস যে দাদা টটোমারিজমটা কেমনে বুঝে, এটা একটু দেখবো। কেন? মনে 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 বলতেছিস না? না আমি মনে মনে চিন্তা করতেছি এগুলো আমার এত কঠিন লাগতো কেন। আচ্ছা, আসলে কঠিন কেন লাগতো? আমিও জানি না, হয়তো তখন মানে পড়ছি কঠিন লাগার চিন্তা ধারণা, এই জন্যই কঠিন লাগতো। প্রধান শিকলে কার্বন পরমাণুর কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার কারণে প্রধান শিকলে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রধান শিকলে, ঠিক আছে? ধর এখানে এখানে একটা শাখা ধর হুম। আমি অ্যাড করে দিচ্ছি, কোনো কারণে শাখা এখানে একটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? ওইটা কিন্তু কাউন্ট হতো না। আমরা তখন ওইটাই কাউন্ট করতাম অক্সিজেনের দুই পাশে প্রধান শিকলে, এই যে প্রধান শিকলে, এই যে আমি বলি ওই দেখ, এই প্রধান শিকলে অক্সিজেন দুই পাশে কার্বন সংখ্যা কি জিনিস আসছে সেটা, ঠিক আছে? শিকল শাখায় কি আসছে এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? যেহেতু অক্সিজেন দুই পাশে প্রধান শিকলে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার কারণে, কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার কারণে, সংখ্যার ভিন্নতার কারণে, সংখ্যার ভিন্নতার কারণে যে সমন্বয় দেখা যায় তাকে মেটাবলিজম বলে। যে সমন্বয় দেখা যায় তাকে কি বলা হয়? এখানে কঠিন কঠিন কিছু আছে? তুই না আমাকে বল। একদম ইজি ইজি জিনিস, না না, সমন্বয় হচ্ছে সব থেকে ইজি একটা জিনিস, আসলে হ্যাঁ, কঠিন লাগতো আমার এগুলো। তাকে মেটামারিজম বলে। ওকে, তারপর হচ্ছে যে আর কি, এখন হচ্ছে টটোমারিজম, ঠিক আছে? বললাম। প্রথম কথা আমি তোকে বলি টটোমারিজম টপিকটা আসলে কঠিন, ঠিক আছে? হুম। আসলেই কঠিন।
তবে ইন্টার লাইফে তোর যতটুক দরকার তুই শুধু ওটুক করবি, তোর তো বেশি দরকার নেই। ঠিক আছে? ঠিক। তুই কেন ভার্সিটি লেভেলে পড়ার দরকার আছে? না। তোর যতটুক দরকার ওটুক পর। এখন কথা হচ্ছে যে টটোমারিজমটা কেন আসে? আচ্ছা, টটোমারিজম আগে সংজ্ঞাটা লিখে দিই। ঠিক আছে? সংজ্ঞাটা লিখে আগে। যোগে একটি কার্যকরীমূলক স্বয়ংক্রিয়ভাবে যোগে যোগে একটি কার্যকরীমূলক স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি কার্যকরীমূলকে রূপান্তরিত হলে এই ধরনের সমন্বয়তাকে টটোমারিজম বলে। ঠিক আছে? এই ধরনের সমন্বয়তাকে টটোমারিজম বলে। আচ্ছা, জিনিসটা কেমন হলো? জিনিসটা এমন দেখালো যে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে ভাবে মানে কি নিজে নিজে না। প্রথম কথা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে মানে হচ্ছে নিজে নিজে। সেকেন্ড কথা হচ্ছে অন্য একটি কার্যকরী মূলকে রূপান্তরিত হয়। একটা যৌগ ধর অ্যালকোহল ছিল, হুট করে কি হয়ে গেছে, ইথার হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু কেমনে হয়েছে? নিজে নিজে হয়েছে। জিনিসটা বুঝাতে পারছি? একটু একটু আগে বুঝতেছি কিনা বল? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আমি এক্সাম্পল দিলে বুঝবো নিজে নিজে কেমনে হয়। ওকে বুঝতে চাপছে নাকি বেড়াই মারছে ওরা? ঠিক আছে? নিজে নিজে কেন হবে? ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা যৌগ লিখি, ধর CH3C ডবল বন্ড ও CH3, এটা একটা কি যৌগ? এটা একটা কিটোন যৌগ না? এটা কিটোন। হ্যাঁ হ্যাঁ, কিটোন যৌগ। ঠিক আছে? এটা একটা কিটোন যৌগ। আচ্ছা, নিজে নিজে না, ব্যাপারটা হচ্ছে যে এই যৌগগুলোর উপর তাপ পড়ে, আলো পড়ে, ঠিক না? তাপ, আলো এইসব জিনিস পড়ার কারণে ওদের অভ্যন্তরীণ যে শক্তি আছে না, অণুগুলা এর ছুটাছুটি করে। জিনিসটা বুঝছস? আবার বলো তো। এই যৌগগুলোর উপর, ঠিক আছে, তাপ পড়ে, তাপ, আলো, আচ্ছা, ঠিক আছে, প্রভাবক প্রভাবক প্রভাব, ঠিক আছে, তাপ, আলো ইত্যাদি বিভিন্ন জিনিস পড়ার কারণে ওদের মধ্যে যে ভিতরে অণুগুলো আছে এগুলো ছুটাছুটি করে। ঠিক আছে? হ্যাঁ আর ভিতরে অণুগুলো যখন ছুটাছুটি করে তখন ওদের মধ্যে অভ্যন্তরীণ শক্তিতে চেঞ্জ আসে। ঠিক আছে? হ্যাঁ আর অভ্যন্তরীণ শক্তিতে যখন চেঞ্জ আসে তখন ওদের মধ্যে বন্ড রিঅ্যারেঞ্জ হয়। ঠিক আছে? ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি যখন চেঞ্জ আসে তখন কি হয়ে যায়? বন্ডগুলো রিঅ্যারেঞ্জ হয়। ঠিক আছে? বন্ডগুলো কি হয়? হ্যাঁ রিঅ্যারেঞ্জ হয়। বন্ডগুলো রিঅ্যারেঞ্জ হয়। আর বন্ডগুলো যখন রিঅ্যারেঞ্জ হয় তখন কি, তার মানে ওদের গাঠনিক সংকেতটা চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে কিনা বল? হবে হবে। এখন চেঞ্জ সবসময় একটা কথা মনে রাখবি, টটোমারিজমে কোনো কি চেঞ্জ করবি, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। লাস্টে যে CH3টা থাকবে না, প্রথম কথা হচ্ছে টটোমারিজম কিন্তু নর্মালি কি কার ক্ষেত্রে হয় জানো? কিটোনের ক্ষেত্রে হয়। নর্মালি কার ক্ষেত্রে হয়? কিটোন। কিটোন। তুই টটোমারিজম দেখাইতে বললে নর্মালি কিটোনের একটা এক্সাম্পল নিবি। ঠিক আছে? কিটোনের এক্সাম্পল নিয়ে লাস্টে CH3 যেটা থাকে, ওখান থেকে একটা হাইড্রোজেন অক্সিজেনের কাছে যাবে। আর অক্সিজেনের কাছে যখন যাবে তখন অক্সিজেন কি একটা হাত ছেড়ে দিতে হবে না? যেটা বাদ একটা হাইড্রোজেনকে ধরতেছে, দুই হাত থেকে একটা হাত হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেনকে হ্যাঁ। ধরবে। আর এই হাতটা কোথায় চলে যাবে? সরি, অক্সিজেন বলতেছি। এই যে অক্সিজেন তো কাকে ধরবে? অক্সিজেন তো ধরবে, অক্সিজেন দুই হাত আছে, দুই হাতের মধ্যে এক হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে ফেলবে, তাই না? এখানে যে কার্বন দুই হাত ছিল, কার্বন দুই হাত থেকে অক্সিজেন একটা হাত অক্সিজেনকে ছেড়ে দিবে না, কারণ অক্সিজেন দুই হাত দিয়ে একটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরতেছে, আরেকটা হাত দিয়ে কার্বনকে ধরতেছে। কিন্তু কিন্তু অতীতে কি ছিল? কার্বনকে ধরতেছে। অতীতে কি ছিল? দুইটা হাত দিয়ে কার্বনকে ধরতেছিল, তাই না? তার মানে এখন কার্বনকে ধরেছে। একটা হাত হ্যাঁ কার্বন থেকে রিলিজ হয়েছে, তাই না?
আর হুম একটা হাত যেহেতু কার্বন থেকে রিলিজ হচ্ছে, তার মানে কার্বনের যে আরেকটা হাত দিয়ে অক্সিজেনকে ধরেছিল, ওই একটা কার্বনের আরেকটা হাত রিলিজ হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ওই একটা এখানে নেমে যাবে। ঠিক আছে, জিনিসটা বুঝাইতে পারছি? ফলে আচ্ছা এখন কি বুঝছি হ্যাঁ এখন যোগটা কি হয়ে যাবে, এখন যোগটা কি হয়ে যাবে আমি তোকে দেখাই, যোগটা কি হয়ে যাবে এটা দেখলে বুঝবি। CH3 সি OH ডবল বন্ড CH2। CH3 আচ্ছা বুঝছি জিনিসটা এবার বুঝছস? হ্যাঁ কারণ অক্সিজেন ডবল বন্ড কার্বন, এটা অ্যাকচুয়ালি কেমন, এটা অ্যাকচুয়ালি এমন না অক্সিজেন তার একটা হাত দিছে আরেকটা হাত দিছে, হ্যাঁ কার্বনও তার একটা হাত দিছে আরেকটা হাত দিছে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ ব্যাপারটা এরকম কিনা? এখন হাইড্রোজেন এসে যুক্ত হুম হয়েছে, তার হুম মানে অক্সিজেন এখন এই হাত দিয়ে ওকে ধরছে, তাই না? হ্যাঁ তার মানে হাইড্রোজেনের এই হাতটা ফাঁকা হয়ে গেছে না, হ্যাঁ এই হাত দিয়ে ও নামাই দিছে, কার্বনকে ধরছে। জিনিসটা ক্লিয়ার? বুঝছি হ্যাঁ ক্লিয়ার ওকে। আর টটোমারিজমের এক্সাম্পল শুধু কিটোন দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে এখন দেখতো সঙ্গে সাথে মিলছে কিনা, এক সময় ছিল কিটোন মূলক, এখন হয়ে গেছে কি অ্যালকোহল মূলক। কার্যকারী মূলকটা হুম স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হয়েছে কিনা দেখতো, হ্যাঁ নিজের নিজের মধ্যে বন্ড রিঅ্যারেঞ্জ হয়েছে, নিজেরা চেঞ্জ হয়ে গেছে, জিনিসটা এমন না? হুম এখন কথা হচ্ছে যে, এখন একটা জিনিস চিন্তা করতো, এই জিনিসটাতে কিটোন থেকে আমরা কি কি পাইছি, কিটোন থেকে এখানে দেখ, এখানে এখানে আমরা ইন পাইছি না, ইন, ইন মানে কি হুম অ্যালকিন একটা যৌগ পাইছি না, অ্যালকিন, কারণ ডবল বন্ড হয়ে হ্যাঁ গেছে। ইন প্লাস আবার অ্যালকোহল একটা পাইছি না, অ্যালকোহল অ্যালকোহল। পাইছে ওল পাইছি তাহলে হুম এটাকে একসাথে কি বলতে পারি, ইনল বলতে পারি না? নল বলতে পারি হ্যাঁ ইনল বলতে পারি। আর টটোমারিজমে কিটোন থেকে ইনল তৈরি হয় বলে এই টটোমারিজমকে কি বলা হয়, এই টটোমারিজম আরেক নাম হচ্ছে কিটো ইনল সমনতা, কিটো ইনল সমনতা, সমনতা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার কারণ কেন, কারণ কিটোন থেকে ইনল তৈরি হয়, কিটোন থেকে কি তৈরি হয়, ইনল তৈরি হয়। জিনিসটা ক্লিয়ার? হুম টটোমারিজম বুঝাইতে পারছি আমি? হ্যাঁ শিওর তুই? হ্যাঁ শিওর ওকে, তুই যখন শিওর আমিও শিওর। আচ্ছা স্টেরিও সমনতা এখন না, আরো কিছু জিনিস পড়াইতে হবে। তো এই গেল গাঠনিক সংকেত সব, গাঠনিক সংকেতের হিসাব হিসাব সব কিন্তু শেষ। তুই বিশ্বাস না হলে দেখে আসতে পারোস। এখানে কোটিং কি ছিল আমাকে বল। হ্যাঁ ছিল কার্যকারীমূলক সমন্বয় শেষ, মেটামরিজম শেষ, টটোমারিজম শেষ। তারপর হচ্ছে যে এখন আমরা আসবো কোথায়, এখন আমরা এখন আমরা জ্যামিতিক সমরূপতা আসবো না, এখন আমাদের কিছু হিসাব নিকাশ আছে, ঠিক আছে? হিসাব নিকাশ গুলো যদি করি, বিভিন্ন যৌগের সমান সংখ্যা। আচ্ছা দাঁড়া, আমি এটা ডাইরেক্ট নোট খাতা থেকে নিয়ে আসি, হুদায় সময় খাবি, সময় নষ্ট হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের গাঠনিক সমরূপতার বিভিন্ন প্রকারভেদের সবগুলো আমরা এক্সাম্পল সহ করছি। এই গেল সমরূপতা। এখন আমাদেরকে পড়তে হবে কিছু শর্টকাট ট্যাকটিক, যাতে প্রশ্ন ঘুরে দিলেও আমরা পারি, ঠিক আছে? প্রশ্ন স্ক্রিন ঘুরে দিলে, শেয়ার দাও ও ময়লা কিছু ধুইতে হবে দেখা যাচ্ছে? দাঁড়াও হ্যাঁ যাচ্ছে আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা করব বিভিন্ন যৌগের সমাণু সংখ্যা, ঠিক আছে? বিভিন্ন যৌগের সমাণু সংখ্যা, বিভিন্ন যৌগের সমাণু সংখ্যা, বিভিন্ন যৌগের সমাণু সংখ্যা। আচ্ছা, বিভিন্ন যৌগের সমাণু সংখ্যা, এখন জিনিসটা কেমন হবে, জিনিসটা হচ্ছে যে, যেমন হচ্ছে যে অ্যালকেন, আমি যদি অ্যালকেন হিসাব করি, শুরুতে অ্যালকেন হিসাব করি, অ্যালকেনের মধ্যে অ্যালকেন সমাণু শুরু হয় কিন্তু বিউটেন থেকে, ঠিক আছে? কোথেকে শুরু হবে, বিউটেন থেকে শুরু হবে। বিউটি প্রোপেন প্রোপেনের কোনো সমন্বয় বের করতে পারবি না। আমি কিন্তু তোকে শিকল সমন্বয় যে দেখাইছি, চেন সমন্বয় যে দেখাইছিলাম মনে আছে, শুরুটা করছে প্যান্টেন থেকে, হুম
পেন্টেন দিয়ে দেখাইছি না? হুম তাহলে বিউটেন থেকে হ্যাঁ করতে পারতাম, বাট ইয়া কিন্তু প্রোপেন থেকে কখনো তুই শাখা বানাইতে পারবি না। তুই প্রোপেনকে শাখা বানাইতে পারবি কখনো? দেখতো CH3 CH2 CH3 গাছ তুই শাখা বানাবি কেমনে? হুম তুই সেটাই কারে কার উপরে উঠাবি, কারে কার উপরে উঠালে স্ট্রাকচারটা কেমন হয়ে যাবে? ঠিক আছে, শুরু হবে কোত্থেকে? শুরু হবে হুম বিউটেন থেকে। শুরু হবে কোত্থেকে? বিউটেন থেকে অ্যালকেনে। আর বিউটেনের কয়টা সমান সম্ভব আমি বলি। আমরা চাইলে প্যান্টেনে আরো একটা শাখা উঠাইতে পারতাম না? আরো একটা বানাইতে পারতাম না শাখা এরকম? ঠিক আছে, শাখা উঠাই দিলে তো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ এখন বিউটেনের তুই সমানও পাবি দুইটা। দুইটা কেন পাবি? বিউটেন সর্বোচ্চ দুইটা শাখা বানাই ফেলতে পারবি। ঠিক আছে, দুইটা শাখা বানাই দিলে গাঠুর শাখা দুইটা পাচ্ছ, তাহলে সমানুর পাচ্ছ কয়টা? দুইটা। ঠিক আছে, আর হ্যাঁ প্যান্টেনে পাবি তিনটা, আর হেক্সেনে পাবি কয়টা? পাঁচটা, আর হেপ্টেনে পাবি নয়টা। এখানে একটা জিনিস খেয়াল কর, এখানে একটা জিনিস কিন্তু একটা ছন্দ ছন্দ ফলো করছে। ছন্দ বলতে কি ফলো করছে? একটা নিউমেরিক্স ফলো করছে। তুই যখন বিউটেন নিবি তার মানে 4 কার্বন বিশিষ্ট না? n সমান 4 না? n সমান 4 হ্যাঁ কিনা? আর তাহলে সমান সংখ্যা পাবি হ্যাঁ তার হ্যাঁ তার থেকে 2 কম, দুইটা। তুই যখন 5 নিছস, প্যান্টেন আচ্ছা নিছস, হ্যাঁ তখন সমান সংখ্যা পাবি তার থেকে 2 কম, 3। তুই যখন হ্যাপটেন নিছস, 7 নিছস, আমি 6 এ আসতেছি, ঠিক আছে? যখন 7 নিছস তখন সমান সংখ্যা পাবি কত? তার থেকে 2 কম, 9। জিনিসটা বুঝাইতে পারছি? হুম কিন্তু শুধু হেক্সেনের ক্ষেত্রে একটু ভিন্ন। হেক্সেনের 6টা মানে ইয়া কি বলে, কার্বন সংখ্যা 6, কিন্তু মানে n সমান 6 হলে আর সমানুক পাবে 2 কম না, তার থেকে 1 কম 5। ঠিক আছে, শুধু এটা হচ্ছে ভিন্ন। বাকিগুলো কিন্তু ফলো করছে একটা জিনিস। একদম ঠিক আছে, বাকিগুলো কিন্তু ফলো করছে। জিনিসটা সহজ না? হ্যাঁ অ্যালকিনের ক্ষেত্রে তুই যখন n সমান 3 মানে C3 মানে বুঝছস তো, কার্বন সংখ্যা 3 আর কি। হুম হুম n সমান 3 বলছি, কার্বন সংখ্যা। প্রোপিন অ্যালকিনের সঙ্গে কি CN H2n না? এখানে n এর মানটা হচ্ছে ইয়া করতেছি আর কি, আমরা হুম হিসাব করতেছি। n সমান যদি 3 হয় তাহলে কি প্রোপিন, তাই না? n হুম সমান 3 হলে ওর সমানুপাতিক দুইটা, n সমান 4 হলে ওর সমানুপাতিক তিনটা, এক কম, অলওয়েজ এক কম না? আর n সমান 5 হলে এটা আবার উল্টা, এক বেশি, 6। শুধু একটা একটা ব্যতিক্রম আছে, একটা একটা ব্যতিক্রম তোরা মুখস্থ করতে পারবি না। হ্যাঁ অ্যালকেনের ক্ষেত্রে দেখ, অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে বিউটাইন। ঠিক আছে, n সমান যখন 4 তখন সমান সংখ্যা পাবি 2 মানে 2 কম। আবার n সমান যখন 5 সমান সংখ্যা 3 মানে 2 কম। জিনিসটা বুঝাতে পারছি কিনা বল? হ্যাঁ এই জিনিসটা মেডিকেল আর ডিউ এই ইউনিটের জন্য খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? মেডিকেল, মেডিকেল আর ডিউ ডিউ এই ইউনিটের জন্য। ঠিক আছে, এই ইউনিটের জন্য এই জিনিসটা খুবই হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। এই জিনিস থেকে প্রায় প্রায় টাইম প্রশ্ন আসছে। ঠিক আছে, তোকে একটা বিউটেনের সংকেত লিখে দিল, বিউটেনের সংকেত লিখে দিয়ে হুম বসে ওর কয়টা সমান সম্ভব? দুইটা। ঠিক আছে, জিনিসটা বুঝাতে পারছি কিনা বলতো একটু? হুম হুম তারপর হচ্ছে যে আচ্ছা, এখানে অ্যালকিনের ক্ষেত্রে এই জায়গায় একটু বেশ করে হ্যাঁ আছে। হ্যাঁ অ্যালকিনের ক্ষেত্রে কোন জায়গায় বলতো? অ্যালকিন 4 এর ক্ষেত্রে, মানে বিউটিনের ক্ষেত্রে। অ্যালকিন বিউটিন বিউটিনের ক্ষেত্রে কি প্রবলেম আছে? হুম বিউটিনের দুইটা সমান সম্ভব, একটা 3 মানে 3টে সমান সম্ভব, আবার মাঝে মাঝে 5টা সমানও সম্ভব। ঠিক আছে, এখন কখন 3টে সমান সম্ভব আর কখন 5টা সমান সম্ভব? 5টা সমান সম্ভব তখন যখন হচ্ছে যে আমরা জ্যামিতিক সমাণু সহ হিসাব হুম করব। ঠিক আছে, ঠিক জ্যামিতিক আছে সমাণু, জ্যামিতিক সমাণু হিসাব করলে। ঠিক আছে, জ্যামিতিক সমাণু হিসাব করলে। আর 3টা সমান কখন সম্ভব? শুধু গাঠনিক সংকেত হিসাব করলে। জিনিসটা বুঝাতে পারছি? হ্যাঁ ওকে, এখন বলতো, যদি প্রশ্ন আসে যে বিউটিনের কয়টা সমাণু সম্ভব? অপশন এ হুম 3, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 7। 3 5। কেন 5? কারণ তোকে বলছে বিউটিনের কয়টা সমাণু সম্ভব। তো ওটা তো তো জ্যামিতিকের ক্ষেত্রে কয়টা সমাণু সম্ভব? তো তুই ওভারঅল সমান সব হিসাব করবি না? ওভারঅল সব সমান হিসাব করলে 5টা। ঠিক আছে, তো দাগাবি কয়টা? 5টা। আর যদি বলে ও বিউটিনের আচ্ছা হুম গাঠনিক সম্মানু কয়টা সম্ভব, আচ্ছা তাহলে 3টা।
ঠিক আছে? আর জ্যামিতিক সমাণু কেন 5টা হয়েছে? আমি বলি না যে জ্যামিতিক আচ্ছা সমাণু শুধু 5টা। আমি জ্যামিতিক সমাণু হচ্ছে আরো 2টা। তো 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে জ্যামিতিক সমাণু সহ হিসাব করলে তখন হচ্ছে 5টা হয় আরকি। ঠিক আছে? জ্যামিতিক সমাণু সহ হিসাব করলে। আচ্ছা জিনিসটা ঠিক বুঝাতে আছে। পারছি? হুম তাহলে আমি এটা লিখে দিই, কারণ এটা ডিউতে আসছে। ঠিক আছে? অপশন 2টা থাকলে হুম 5 লাগাবো। ঠিক আছে? 5 লাগাবো। ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার? আওয়াজ বের হয় না কেন? হ্যাঁ না। হ্যাঁ আচ্ছা। এখন হচ্ছে শোনা যাচ্ছে। কোন যোগে কি ধরনের সমাণু দেখা যায়, এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে। এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে, এটা একটু প্যারা। ঠিক আছে? কোন যোগে কি ধরনের সমাণু দেখা যায়? হ্যাঁ, কোন যোগে কি ধরনের সমাণু দেখা যায়, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তুই যখন রিটেনে লিখবি তখন তুই নিজে বুঝে যাবি কিটনের কোন সমাণু সম্ভব, কোন সমাণু সম্ভব না। ঠিক আছে? হুম, কোন যোগে কি ধরনের সমাণু সম্ভব, কি ধরনের সমাণু সম্ভব। যেমন কিটনে তো আমরা সবাই জানি টটোমারিজমই সম্ভব, তাই না? এই যে হুম, টটোমারিজম সম্ভব, মেটামারিজম সম্ভব, অবস্থান সমাণু সম্ভব, চেইন সমাণু সম্ভব, কার্যকারীমূলক সমাণু সম্ভব। তার মানে একটা মাত্র যৌগ কিটন যার মধ্যে সব সমাণু সম্ভব। অ্যামিনের মধ্যে শুধু চেইন সমাণু সম্ভব, অবস্থান সমাণু সম্ভব, মেটামারিজম সমাণু সম্ভব, টটোমারিজম সমাণু সম্ভব, কিন্তু কার্যকারীমূলক সমাণু সম্ভব না। সিরিয়ালটা এমন ভাবে সাজানো আছে, হ্যাঁ, ঠিক আছে, একটা একটা করে কমতেছে, জিনিসটা দেখছস? একটা একটা করে কমতেছে। তারপরে অ্যালকেনে ম্যাট চেইন সমাণু সম্ভব, হুম, অবস্থান সমাণু সম্ভব, কিন্তু বাকি তিনটা সম্ভব না। অ্যালকিনের ক্ষেত্রে কি সম্ভব, মানে চেইন সমাণু সম্ভব না, অবস্থান সমাণু সম্ভব, বাকিগুলো সম্ভব না। এই জিনিসগুলো তোর মুখস্থ করতে হবে। ঠিক আছে? একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, এই জিনিসটা কিছু করার নাই, এটা এমসিকিউতে আসে। আর এই জিনিসটা একবার ক্লিয়ার হয়ে গেলে তুই তখন সমাণু তোর ফুল পানি ভাত লাগবে। কারণ তুই তো জানোস কার সমাণু কি সম্ভব না সম্ভব। ঠিক আছে? হ্যাঁ জিনিসটা মুখস্থ করতে পারবি কিনা বলতে একটু। হ্যাঁ ছোটবেলা থেকে তুই কত জিনিস মুখস্থ করে আসছিস, এই জিনিস কোনো ব্যাপার হইলো, এই ছক কোনো ব্যাপার হইলো? সেটাই। আচ্ছা, কিটোনের সব সমাণু সম্ভব, এই জিনিসটা মাঝে মাঝে ব্যাখ্যা করতে বলে। ঠিক আছে? যে কিটোনের সব সমাণু সম্ভব ব্যাখ্যা করো। আচ্ছা কোয়েশ্চেন, যে কিটোনের সব সমাণু সম্ভব কেমনে? কিটোনের সব সমাণু সম্ভব প্রমাণ করো। কিটোনের সব সমাণু সম্ভব, সব সমাণু সম্ভব প্রমাণ করো, প্রমাণ করো। ঠিক আছে? তা আমরা কিভাবে প্রমাণ করব? আমাদের প্রমাণ করার কোনো ব্যাপারই না। আমরা কিটোনের একটা যৌগ নিই, আমরা সলিউশন করি, চল। সলিউশন, আমরা কিটোনের একটা যৌগ নিই, কেমন? ধর CH3 CH2 CH2 C ডবল বন্ড O CH2 CH3। ঠিক আছে? এটা একটা কিটোন যৌগ না? কোনো কোনো ইয়ে আছে, হ্যাঁ সন্দেহ আছে? সন্দেহ নেই। না এখন একটা জিনিস চিন্তা করতো, এই যৌগটাকে কি এভাবে লিখতে পারি না? মানে আণবিক সঙ্গে সেম রেখে আমরা লিখতে পারি না CH3, যে আমি কি বলছিলাম, চেইন সমাণু বানাতে গেলে কি করতে হবে, যে কোনো একটা CH2 কে কি করতে হবে, শাখা বানিয়ে দিতে হবে, ঠিক না? আর শাখা বানানোর টেকনিক তো হ্যাঁ আমরা জানি, CH3 হয়ে যাবে না জিনিসটা? হ্যাঁ সি ডাবল বন্ড ও। এখন দেখতো কার্বন সংখ্যা চেঞ্জ হয় না, হাইড্রোজেন সংখ্যা চেঞ্জ হয় না, কিটোন কিটোনের জায়গায় আছে, কিন্তু মাঝখান দিয়ে প্রধান শিকলটা চেঞ্জ হয়ে গেছে না? প্রধান শিকল এখন কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে না? হুম প্রধান শিকলে কার্বন সংখ্যা আগে কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। প্রধান শিকল কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছে না? ছয়টা আর যাই হোক, চেঞ্জ হয়েছে কিনা বল, প্রধান শিকল কার্বন আচ্ছা সংখ্যা। হ্যাঁ তাহলে এই ধরনের সমাণুকে আমরা কি বলতাম? হয়েছে শিকল সমাণু। শিকল শিকল সমাণু বল। জমানো তার মানে কি শিকল সমাণু ঘটে, এই জিনিসটা প্রুভ করতে পারছি কিনা? হ্যালো? হ্যাঁ শিকল সমাণু ঘটে, এই জিনিসটা প্রুভ করতে পারছি কিনা? হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ
তাহলে আমার আরো আরো কি কি সমান আছে, অবস্থান সমান আছে, কার্যকারীমূলক সমান আছে, দেখি একটা একটা করে দেখি হয় কিনা। ঠিক আছে, ওকে। তারপর ধর আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখতো, আমরা এটাকে এভাবে লিখতে পারতাম কিনা দেখতো, CS3 CS2 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 C11O CS3, সেম জিনিস না, আণবিক সংকেত একই, কিন্তু একটা সময় কিটোন ছিল 3 নাম্বার কার্বনে, 1 2 3, 3-এ ছিল, এখন আসছে কোথাও 2-তে, হুম 2-তে চলে আসছে না কিটোন যৌগটা, কিটোন যৌগটা 2-তে চলে আসছে কিনা, এটা আওয়াজ নাই কেন? হ্যাঁ, এটাকে এটাকে কি বলতাম আমরা, এটাকে ওই বলা হয়, আমার মনে হয় নেট সমস্যা দিয়ে। এটাকে বলা হয় অবস্থান সমাণু। ঠিক আছে, এটাকে কি বলা হয়, অবস্থান সমাণু। হ্যাঁ, তাহলে অবস্থান সমাণু সম্ভব, আবার শিকড় সমাণু সম্ভব, এই জিনিসটা প্রুভ হয়েছে কিনা, এই জিনিসটা প্রুভ হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, এখন হচ্ছে যে আহ হুম এখন হচ্ছে যে কি করা যায়, আমরা কি জানতাম, কার্যকারীমূলক সমানতা আছে না, এখন দেখতো হ্যাঁ জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা, এভাবে লেখা যায় তো কিনা দেখতো, আহ তো এইভাবে লেখা যায় কিনা দেখতো, CS3 CS2 CS2 COH ডবল বন্ড CH CS3 লেখা যায়। হ্যাঁ আর এটাকে আমরা কি বলে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা বলে আসছিলাম না টটোমারিজম, টটোমারিজম বলে আসছি না, এটা প্রোটোমারিজম। তাহলে টটোমারিজম পসিবল কিনা হ্যাঁ বলতো, হ্যাঁ টটোমারিজম হ্যাঁ, পসিবল, টটোমারিজম হ্যাঁ পসিবল। পসিবল। আর টটোমারিজম যখন পসিবল, তখন কি এখানে কার্যকারী মূলকটা চেঞ্জ হয়ে গেছে না, এখন OH হয়ে গেছে না, তার মানে কি এটাকে আমরা বলতে পারি না কার্যকারী মূলক হ্যাঁ সমানুতাও হ্যাঁ বলতে পারি না, কার্যকারী মূলক সমানুও বলতে পারি না। হ্যাঁ হয়েছে নি, সব হয়েছে মোটামুটি, হ্যাঁ। এটা হচ্ছে কার্যকারী মূলক সমানুও বলতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে যে হুম এখন একটা জিনিস চিন্তা কর, এই যে এই যৌগের মধ্যে তো অক্সিজেন ছিল তাই না, এই যৌগের মধ্যে অক্সিজেন ছিল, এই অক্সিজেনের দুই পাশে, এদিকে হচ্ছে 2টা কার্বন না, 2টা কার্বন না, আবার এদিকে হচ্ছে 3টা কার্বন না, অক্সিজেন এই পাশে, স্ক্রিন দেখা এই পাশে 3টা কার্বন না, নেই। হ্যাঁ 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 এই পাশে 2টা কার্বন, এই পাশে 3টা কার্বন। হ্যাঁ, আবার হ্যাঁ এইদিকে চিন্তা করতো, এদিকে অক্সিজেন দুই পাশে, অক্সিজেন দুই পাশে, এই পাশে হচ্ছে একটা কার্বন, আর এই পাশে কয়টা, 1 2 3 4, চারটা না, এটাকে আমরা আবার মেটামারিজম বলতে পারি না, হ্যাঁ মেটামারিজম বলতে পারি না, তার মানে কিটোনের যে সব সমান সম্ভব এটা প্রমাণ হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টটোমারিজম করলে তুই একই সাথে কার্যকারী মূলক সমাণু পাইতেছস, টটোমারিজম সমাণু পাইতেছস, আবার অবস্থান সমাণু করলে একই সাথে অবস্থান সমাণু হ্যাঁ পাইতেছস, আবার মেটামারিজম পেয়ে যাচ্ছস, আবার শিকল সমাণু তো করে দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ জিনিসটা তার মানে কি কিটোনের সব সমাণু হ্যাঁ সম্ভব প্রমাণ করা, প্রমাণ হয়েছে কিনা। হ্যাঁ তাহলে আমাদের এরপর হচ্ছে আমাদের কি গাঠনিক সমাণু সব যাবতীয় ঘটনা শেষ, এখানে কঠিন কিছু হুম লাগছে কিনা বল। না না। তাহলে আমরা এখন যাবো কোথায়, স্টেরিও সমাণুতে, কোথায় যাব, স্টেরিও হ্যাঁ সমাণুতে। আর স্টেরিও। স্টেরিও সমাণু জিনিসটা কি, যেখানে হচ্ছে কি 3D স্ট্রাকচারের কথা চিন্তা করা হবে। ঠিক আছে, হুম হুম আমরা কি পড়ে আসছিলাম, আমরা পড়ে আসছিলাম না যে সমাণু, সমানুতা হচ্ছে যে, যদি বলি সমানুতা হচ্ছে, সমানুতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে গাঠনিক, আরেকটা কি বলছিলাম, আরেকটা হচ্ছে জ্যামিতিক, তাই না, বা স্টেরিও, হ্যাঁ স্টেরিও। এই জিনিসগুলো আবার লিখতেছি একটা কারণ আছে,
স্টেরিও। আচ্ছা, গাঠনিক সংকেতে কি সেম থাকতো? আণবিক সংকেত আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। আর গাঠনিক সংকেত কি থাকতো? ভিন্ন থাকতো, তাই না? আলাদা। হ্যাঁ, গাঠনিক সংকেত ভিন্ন থাকতো। আর স্টেরিও সমানুতে কি হবে? আণবিক সংকেত আণবিক গাঠনিক একই। সংকেত একই, গাঠনিকও একই, একই। গাঠনিক সংকেতও কি একই, শুধু ভিন্ন কোথায়? ভিন্ন হচ্ছে যে ত্রিমাত্রিক জিনিস ভিন্ন। ত্রিমাত্রিক বিন্যাসে। ত্রিমাত্রিক বিন্যাসে। আর ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্ন আসার কারণে কি হয়ে যাবে? যোগের ওভারঅল ধর্মে চেঞ্জ আসবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই সংজ্ঞাটা দেখতো, একই আণবিক সংকেত ও একই গাঠনিক সংকেত কিছু সমাণু যোগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু ও মূলকের ত্রিমাত্রিক অবস্থায় বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়। এসব যৌগকে স্টেরিও সমাণু বা এই ধর্মকে স্টেরিও সমানতা বলা হয়। জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে জ্যামিতিক সমানতা। আচ্ছা, কই গেল? এখানে তো একটা জিনিস মিস গেলাম বলতে, জিনিসটা হচ্ছে যে স্টেরিও সমানুতা আবার দুই প্রকার না, কারণ আমরা তো এখন স্টেরিও সমাণু করবো। হ্যাঁ, আমরা এটা একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, স্টেরিও সমাণু কিন্তু আবার কি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে হ্যাঁ। ইয়া জ্যামিতিক, জ্যামিতিক। আর একটা হচ্ছে আলোক। আলোক। আমরা আজকে জ্যামিতিকটা শেষ করব। হুম। ঠিক আছে? তাহলে আমরা এখন হ্যাঁ। জ্যামিতিক সমানুতাতে যাই। জ্যামিতিক সমানুতা বা সিস্টার সমানুতা। ঠিক আছে? আচ্ছা, হুম। এইটা বোঝার আগে আমাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে, মুক্ত আবর্তন। আমাদেরকে আরেকটা জিনিস কি বুঝতে হবে? মুক্ত আবর্তন। মুক্ত আবর্তন জিনিসটা কেন বুঝতে হবে আমি আগে প্রথমে বলে দিই। একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো যৌগের অণুতে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে, এখন মুক্ত আবর্তন বলতে কি বুঝেছি এটা যদি না বুঝোস তাহলে তো সংজ্ঞাটা বুঝবি না, তাই না? তবে আপাতত হ্যাঁ। ধরে রাখ, মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন কনফিগারেশন বা জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়। একমাত্র যখন মুক্ত আবর্তন সম্ভব হবে না তখনই ত্রিমাত্রিক বিন্যাসে চেঞ্জটা আসতে পারবে। ঠিক আছে? হুম। অন্যথায় কি আসতে পারবে না? আসতে মানে ত্রিমাত্রিক বিন্যাস হবে না। অনলি অ্যান্ড আচ্ছা। ওয়ান ওয়ে মুক্ত আবর্তন সম্ভব না হলে। ঠিক আছে? আমি জিনিসটা বুঝাই হুম। দিব, মুক্ত আবর্তন সম্ভব না হলে বলতে কি বোঝাচ্ছে? দুইটি ভিন্ন কনফিগারেশন বা জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়, তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু এবং যৌগের এই ধর্মকে জ্যামিতিক সমানতা বলা হয়। জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ মুক্ত আবর্তন। ঠিক আছে? হুম। মুক্ত আবর্তন জিনিসটা কি? মুক্ত আবর্তন জিনিসটা একদম কোনো যাব না। জিনিসটা হচ্ছে যে ধর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে যুক্ত। ঠিক আছে? হুম। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে যুক্ত, আর ওদের মাঝ বরাবর হচ্ছে এটা অক্ষ। এটা কি? ওদের অক্ষ। আচ্ছা। মাঝ বরাবর অক্ষ আছে না? এখন মাঝ বরাবর অক্ষ হুম। হলে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে ও যদি এরকম রোটেশন হইতে পারবে না, রোটেট হইতে পারবে না। হুম। অক্ষ অক্ষ ধরে অক্ষকে কেন্দ্র করে রোটেট হইতে পারবে না, অবশ্যই পারবে। হ্যাঁ। হুম। তো মুক্ত আবর্তন বলতে বোঝাচ্ছে, আচ্ছা রোটেট হওয়ার সময় ওদেরকে বাধা দিতে পারে কি? একমাত্র বাতাস বাধা দিতে পারে, তাই না? হ্যাঁ। কিন্তু মুক্ত আবর্তনের ক্ষেত্রে আমরা চিন্তা করব কোনো বাধা ছাড়া, কোনো বাধা পাওয়া ছাড়া ঘুরবে। ঠিক আছে? মুক্ত আবর্তন মানে কি? কোনো বাধা পাওয়া ছাড়া ঘুরবে, কোনো বাধা পাওয়া ছাড়া ঘুরবে। ঠিক আছে? হুম। পাওয়া ছাড়া ঘুরবে। ইভেন সম্ভব, আসলে ঘুরে। কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ডে থাকে তখন অবশ্যই ঘুরে। হ্যাঁ, কিন্তু এখন একটা কথা হুম। চিন্তা করতো, এখন একটা কথা চিন্তা কর, কার্বন কার্বন ডবল বন্ডে যুক্ত, ডবল বন্ডে যুক্ত। ঠিক আছে? আমি দেখ নীল কালার প্রথমে অবশ্যই সিগমা বন্ড হইতে হয়, অবশ্যই প্রথমটা হুম। সিগমা বন্ড হইতে হয়, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। এরপরে তারপরটা পাই। এরপরে বলেছে পাই, প্রথমে সিগমা বন্ড দিয়ে ওরা যুক্ত হলো, সিঙ্গেল বন্ড দিয়ে। কিন্তু পরেরটা হচ্ছে আমি নীল কালার দিয়ে যেটা দিলাম, তো লাল কালার দিয়ে না, হচ্ছে নীল কালার দিয়ে, নীল কালার দিয়ে যেটা দিলাম এটা হচ্ছে পাই বন্ড, তাই না? এটা হ্যাঁ। হচ্ছে পাই বন্ড। এখন মুক্ত আবর্তন সম্ভব কিনা? এখন মুক্ত আবর্তন না। সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে যে এইটা হচ্ছে যে আহ এটা হচ্ছে কি পাই বন্ড না? হ্যাঁ। এটা হচ্ছে কি পাই বন্ড, পাই বন্ড। আর এটা হচ্ছে কি সিগমা বন্ড, হ্যাঁ। সিগমা বন্ড। আর পাই বন্ড আমরা কি জানি? উইক, উইক না?
হ্যাঁ উইক কি না? হ্যাঁ আর সিগমা বন্ড কি? স্ট্রং। হ্যাঁ স্ট্রং। এখন ব্যাপারটা কি হয়ে জানোস? ব্যাপারটা হচ্ছে ও যখন রোটেট হইতে চায়, অক্ষ বরাবর যখন কি হইতে চায়, রোটেট হইতে চায় অক্ষ থেকে কেন্দ্র করে, তখন পাই বন্ডটা খুব সহজে রোটেট হয়ে যায়, ঠিক আছে? হুম কারণ পাই বন্ড কি? উইক না? উইক মানে কি? হালকা। উইক মানে কি? আমরা হ্যাঁ আরেকটা জিনিস বুঝবো, হালকা, ঠিক আছে? হালকা জিনিস তাড়াতাড়ি ঘুরে যাবে না, হ্যাঁ আর এটা হচ্ছে ভারী। কিন্তু কার্বনের সাথে তো শুধু পাই বন্ড যুক্ত না, এখন তো সিগমা বন্ডও যুক্ত আছে, তাই না? তো কার্বন হ্যাঁ শুধু পাই বন্ডটা রোটেট হতে চাইলে তো হবে না, সিগমা বন্ডকে রোটেট হতে হবে না। হ্যাঁ তো ব্যাপারটা হয়ে গেছে কি, পাই বন্ড রোটেট হতে চায় কিন্তু সিগমা বন্ড আবার রোটেট হতে চাচ্ছে না। জিনিসটা এরকম হয়ে গেছে, দুইজনের মধ্যে একটা ক্ল্যাশ। তো দুইজনের মধ্যে ক্ল্যাশ সৃষ্টি হয়ে আলটিমেটলি কি হয়, কোনোটাই রোটেট হয় না। জিনিসটা বুঝাতে পারছি? ধর আমাকে মানে আমার, ধর তোকে আর আমাকে নিমন্ত্রণ করছে, ঠিক আছে? একজন নিমন্ত্রণ করছে তোকে আর আমাকে। হ্যালো, শুনতেছস? হ্যাঁ হ্যাঁ ভুলে মিউট করে দিয়েছিলাম। আচ্ছা, তো তোকে আর আমাকে নিমন্ত্রণ করছে। এখন নিমন্ত্রণ হ্যাঁ করছে বলতে কি, এখন তুই গেলে আমি যাব না, আমি গেলে তুই যাবো, তুই হুম যাবি। হুম ব্যাপারটা এরকম না যে তারা, ব্যাপারটা হচ্ছে যে গেলে দুজন একসাথে যাবো, যে কোনো একজন, না হ্যাঁ গেলে হ্যাঁ কেউ যাবো না, ঠিক আছে? হুম তো হুম এখন আমি যাচ্ছি না, তুইও যাবি না, ব্যাপারটা হুম এরকম হয়ে গেছে। তো হুম ব্যাপারটা হয়ে হুম গেছে, পাই বন্ড চাচ্ছে কারণ ও হালকা, ও তাড়াতাড়ি ঘুরে যেতে যাচ্ছে, রোটেট হতে যাচ্ছে, কিন্তু সিগমা বন্ডটা আবার ভারী। হ্যাঁ, তো দুইটাই পারস্পরিক হ্যাঁ মিথস্ক্রিয়ার ফলে আলটিমেটলি কি হয়ে যায়, রোটেট হয় না। কিন্তু সিগমা বন্ড হুম যদি সিঙ্গেল থাকে, তখন আবার বিমানের মতন নিমন্ত্রণ চলে যায়। যেমন আমি সিঙ্গেল থাকলে, আমি ধর আমাকে দাওয়াত করছে, তোকে আমি না বলে চলে যাবো, হুম ঠিক আছে? তখন আবার কি হুম হুম রোটেট হবে। কারণ কেন? তখন দ্বিমতের ব্যাপারটা আসতেছে না, একজন রোটেট হতে যাচ্ছে আরেকজন হতে যাচ্ছে না, এরকম ব্যাপারটা আসে না। একজনই আছে, ও হুম হুম রোটেট হয়ে যায়। কিন্তু যখন হুম ডাবল থাকে, তখন কি রোটেট হয় না। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, একক বন্ধন থাকলে আমরা একটা স্টেটমেন্টের দাঁড়াতে পারি যে, যদি একক বন্ধন থাকলে মুক্ত আবর্তন পসিবল, তাই না? হ্যাঁ মুক্ত আবর্তন পসিবল, হ্যাঁ। আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে কি হবে? তাহলে মুক্ত আবর্তন পসিবল না, পসিবল না। ঠিক আছে? মুক্ত আবর্তন হুম পসিবল না। আর ত্রিবন্ধন থাকলে কি হবে? ত্রিবন্ধন থাকলে আবার মুক্ত আবর্তন হয়, ঠিক আছে? ত্রিবন্ধন থাকলে আবার কি হয়? মুক্ত আবর্তন হয়। কিন্তু ত্রিবন্ধন থাকলে কেন মুক্ত আবর্তন হয়, এটা আমাদের লেভেলের পড়া না, এটা ভার্সিটি লেভেলের পড়া, তাই আমাদের ওখানে যাইতে হুম, হবে হবে না। হবে না। তার মানে একটা জিনিস আমরা খেয়াল করছি, জ্যামিতিক সমানতা বা সিস্টার সমানতা অনলি তখন পসিবল যখন মুক্ত আবর্তন সম্ভব হয় না, ঠিক না? হুম হুম আর মুক্ত আবর্তন কাদের সম্ভব হয় না? অনলি দ্বিবন্ধন যাদের আছে তাদের সম্ভব হয় না। তার মানে হ্যাঁ আমরা বলতে পারি জ্যামিতিক সমানতা অনলি তারা দেখায় যারা অ্যালকিন। হ্যাঁ বলতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ যারা অ্যালকিন, কারণ অ্যালকিন মানে কি? দ্বিবন্ধন না? হ্যাঁ জিনিসটা একটু ক্লিয়ার কিনা বলতো? হুম ক্লিয়ার। ক্লিয়ার, ঠিক আছে? এখন জ্যামিতিক সমানতাতে আসি আমরা। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিস সমাণু, আর একটা হচ্ছে কি সমাণু? ট্রান্স। ট্রান্স সমাণু। দুনিয়ার ইজি একটা টপিক, ঠিক আছে? সিস ট্রান্স। হুম সিস সমাণু, ট্রান্স সমাণু। আচ্ছা, আমি যদি তোকে বলি, ধর কার্বন, একটা এইটা, ঠিক আছে? এটা একটা যৌগ, এটা একটা অ্যালকিন যৌগ না? হুম অ্যালকিন যৌগ, ওকে। হাইড্রোজেন, সিএস3। এখন দেখতো একটা জিনিস, দেখতো খেয়াল করতো, আমি কিছুই করবো না, আমি ওদের গাঠনিক সংকেত চেঞ্জ করবো না, আণবিক সংকেত চেঞ্জ করবো না। আমি জাস্ট কি করবো, আমি জাস্ট এই দুইজনের পজিশন চেঞ্জ করে দিব। হাইড্রোজেনটাকে এখানে আনবো, সিএসটিটাকে এখানে আনবো, মানে জাস্ট 3D স্ট্রাকচারে চেঞ্জ আনতেছি, ব্যাপারটা বুঝছো? হুম হুম কিন্তু গাঠনিক সংকেত কি চেঞ্জ করছি? না আণবিক সংকেত চেঞ্জ করছি? কিছু করছি? না না। তাহলে ব্যাপারটা এখন কি হয়ে যাবে? ব্যাপারটা হয়ে যাচ্ছে, তারা আমি যদি একটু কপি করি,
আমি কি করব, আমি কিছুই করব না, আমি জাস্ট এখানে এখানে যা ছিল এখানে তার বসে দিলাম, হাইড্রোজেন বসে দিলাম। হ্যাঁ, আর এখানে কি ছিল CH3, আচ্ছা এটা CH3 হবে, CH3। আর এটা কি হবে, এখানে জাস্ট CH3 নিয়ে আসলাম, আর এখানে জাস্ট হাইড্রোজেন নিয়ে আসলাম। ঠিক আছে, জাস্ট এই যে হুম, থ্রি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এইটাকে বলা হয় সমাণু। ঠিক আছে, এটা কি হ্যাঁ, বলা হয়, এটা হচ্ছে কি জ্যামিতি, জ্যামিতিক, জ্যামিতিক সমাণু। জিনিসটা বুঝতে পারছি, হ্যাঁ, জ্যামিতিক সমাণু। এই ক্ষেত্রে আণবিক সংকেত কি, আণবিক সংকেত একই ছিল, গাঠনিক সংকেত কি ছিল, একই ছিল, শুধু ত্রিমাত্রিক বিন্যাসটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হুম, ত্রিমাত্রিক বিন্যাসটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, হুম, এখন ব্যাপারটা হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব না হলে কেন ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস চিন্তা করতো, হুম, এখানে লাল বন্ডার থেকে হাইড্রোজেনের একটা কোণ আছে না, হ্যাঁ, মুক্ত আবর্তন হয়ে গেলে কি যেত, মুক্ত আবর্তন হয়ে গেলে ব্যাপারটা কি হয়ে যেত, মুক্ত আবর্তন হয়ে গেলে ব্যাপারটা এরকম হয়ে যেত না, কার্বন কার্বন এ সিগমা বন্ডটা উপরে উপরে উঠে আসতো না, আর পাই বন্ডটা নিচে নেমে যেত না, কারণ একবার ঘুরে আসছে, হুম, ঘুরে গেলে উল্টে উল্টে যেত না, বুঝি নাই। ঘুরে গেলে উল্টে যেত না, মানে রোটেট হয়ে গেলে যদি বাই চান্স ও রোটেট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। রোটেট তো পসিবল না, দ্বিবন্ধনে রোটেট পসিবল না, কিন্তু বাই চান্স যদি রোটেট হয়ে যেত উল্টে যেত না, সিগমা বন্ড হ্যাঁ, লালটা নিচে নেমে যেত, নীলটা উপরে উঠে যেত না। উপর থেকে একটু, হ্যাঁ, তখন দেখ আমরা সমানুতে কি পাইছি, সমানুতে পাইছি এখানে CH3, দেখ কোথায়, এই যে এখানে পাইছি CH3, আর এখানে পাইছি H, তাই না? হুম, মধ্যবর্তী কোণ হাইড্রোজেনের সাথে যে মধ্যবর্তী কোণটা আছে, এটা কি কোনো চেঞ্জ আসতো, চেঞ্জ আসতো হুম, দিব, না, ঘুরে গেছে না, এখনো আগে যেটা ছিল এখনো তা তা থাকবে না, ঘুরে যাওয়ার কারণে হুম, 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 তা থাকবে কিনা, হ্যাঁ, তা থাকলে এখানে কি ত্রিমাত্রিক বিন্যাসে কোনো চেঞ্জ আসতো, না, তাইলে সেজন্য মুক্ত আবর্তন হইলে এটা কখনো জ্যামিতিক সমাণু দেখাবে না। হুম, জিনিসটা বুঝতে পারছি, হ্যাঁ, তাহলে জ্যামিতিক সমাণু কি জিনিসটা আশা করি বুঝতে পারছি যে থ্রি স্ট্রাকচারে কেমন চেঞ্জ আসে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা জ্যামিতিক সমাণু কিছু সত্য করব কন্ডিশন। ঠিক আছে, কি বলবো কন্ডিশন, কন্ডিশন হচ্ছে যে জ্যামিতিক সমানতা ঘটানোর জন্য মুক্ত আবর্তন ঘটতে পারবে না, এটা তো ফার্স্ট কন্ডিশন, এটা আমরা সবাই জানি ঠিক না। হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু সমাণু 2 ক্লাসে শেষ করে দিব, সেজন্য একটা সময় নিয়ে পড়াচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। জ্যামিতিক সমানতা কি বলে, জ্যামিতিক সমানতা ঘটার জন্য মুক্ত আবর্তন ঘটতে পারবে না, ঘটার জন্য মুক্ত আবর্তন ঘটতে পারবে না। দুই হচ্ছে হুম, তারপর দুই হচ্ছে দুই ধরনের যৌগ মুক্ত আবর্তন প্রদর্শন করে না। ঠিক আছে, দুই ধরনের যৌগ মুক্ত আবর্তন আবর্তন প্রদর্শন করে না, তারা কারা কারা দেখি বলতো। যাদের এক সিঙ্গেল বন্ড আছে আর যাদের মানে অ্যালকেন আর অ্যালকাইন। এক হচ্ছে অ্যালকানেটটা আমরা বলছি না ত্রিবন্ধন, আপাতত বাদ দিতে, এটা আমাদের পড়া না। ও ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ, হ্যাঁ, অ্যালকেন। তাহলে দ্বিবন্ধনযুক্ত যৌগ, দ্বিবন্ধনযুক্ত যৌগ মানে হচ্ছে অ্যালকিন অবশ্যই। ঠিক আছে, হুম, দ্বিবন্ধনযুক্ত যৌগ। দুই হচ্ছে চাকরিক যৌগ, আচ্ছা। চাকরিক যৌগগুলা। আচ্ছা একটা কথা চিন্তা কর, দ্বিবন্ধনযুক্ত যৌগ এটাকে সরাসরি অ্যালকিন নাম কেন দিচ্ছি না, কারণ অ্যালকিন নাম কেন দিব, কারণ একটা কারণ যৌগের হচ্ছে মধ্যে ওই যে দ্বিবন্ধনও থাকতে পারে, আবার কার্যকারীমূলক ওয়েজ থাকতে, লোগো ধর থাকতে ধর পারে, হ্যাঁ, হ্যাঁ। ধর ওয়েজ আছে, তখন কি এটাকে আমরা বলবো অ্যালকিন যৌগ, অ্যালকিন বলবো না তখন, না, তখন তো এটা অ্যালকোহল হয়ে যাবে ঠিক না। অ্যালকোহল হয়ে যাবে, হ্যাঁ। জিনিসটা এরকম আর কি, কারণ কার্যকারীমূলকের প্রাধান্য একটা ব্যাপার আছে, কোনটা বেশি কোনটা কম, কিন্তু হুম, কথা হুম, হচ্ছে যৌগটার মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে আহ, আচ্ছা এখন কয়েকটা উদাহরণ দিই, এক্সাম্পল। ধর তুই আমাকে বলবি পসিবল কি পসিবল না, আচ্ছা।
কার্বন কার্বন দুই বন্ধন আছে, এই পাশে তোর এ আছে, এই পাশে তোর বি আছে, এই পাশে তোর এ আছে, এই পাশে তোর বি আছে। হ্যাঁ, আর এখানে এই বিজিটি গুলো হচ্ছে প্রতিস্থাপক, ঠিক আছে? হুম এ বি সি ডি এগুলো কি, এগুলো হচ্ছে কি প্রতিস্থাপক, ঠিক আছে? দেখি বলতো ওর কি জ্যামিতিক সমান সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব, সম্ভব, কারণ কেন সম্ভব? দ্বিবন্ধন আছে, এ কে যদি এখানে নিয়ে আসি, আর না দ্বিবন্ধন থাকলে কোনো তো, সমস্যা হবে না, হ্যাঁ একে মানে যদি মুক্ত আবর্তন। না, তুই শুধু বলবি 3D স্ট্রাকচার চেঞ্জ করা পসিবল কিনা। হ্যাঁ 3D স্ট্রাকচার চেঞ্জ একে করা যদি পসিবল। এখানে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা 3D স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ এ মোট কথায় এ কে এর সাথে কোনাগুনি বসাবি, বি কে বির সাথে কোনাগুনি নিয়ে আসতে পারলেই 3D স্ট্রাকচার চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যেগুলো ভিন্ন হবে এগুলো আমি আস্তে আস্তে বলবো। যেমন আমি যদি ওকে। এক্সাম্পল দিই, কার্বন কার্বন ডাবল বন্ড এইচ ওএইচ এইচ ওএইচ, এটা হচ্ছে সম্ভব না, জ্যামিতিক সমান সম্ভব না, কারণ ওএইচটাকে এখানে সম্ভব। নিয়ে আসবো আর এইচটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? হুম জিনিসটা তাহলে সম্ভব। আচ্ছা, হুম এখন দেখতো আরেকটা দিক, এটা সম্ভব কিনা দেখতো। দেখতো এটা জ্যামিতিক সমান সম্ভব কিনা। সম্ভব। কেমনে সম্ভব? এখানে তো সেটা সি আছে, তুই দাঁড়াও, যদি তুই এখানে যদি দেখ তুই এ যদি এ একে, আছে, এখানে তো সেমই আছে, তো হ্যাঁ আবার একে কি কেন চেঞ্জ আনোস, করতে? আবার একে কেন আনোস, আলটিমেটলি কোনো চেঞ্জ হবে? না না, কোনো চেঞ্জ হবে না। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, ওইটাও তো সেম। ব্যাপারটা হয়ে গেল সি, যে কি বলে, ধর এখানে সি ডাবল এইচ, আমি যদি একটা এক্সাম্পল দিই, সি ডাবল এইচ, আর এখানে ধর ওএইচ, আর এখানে ধর ডাবল বন্ড সি এইচ, এটা ধর এইচ। হ্যাঁ, আলটিমেটলি এইচ কে এইচ এর জায়গায় আন, আর এটাকে এটার জায়গায় আন, কোনো চেঞ্জ আসবে না, আসবে? না না, আসবে না। তার ফলে এখানে কি জ্যামিতিক সমাধান সম্ভব না, ঠিক সম্ভব আছে? না। তো সি সি ডবল ওইটার ওয়েটটা চেঞ্জ করলে? কিন্তু আমাদের তো প্রেক্ষাপট এই দুইটার সাথে তুলনা করতে হবে, ঠিক আছে? সি ও ডাবল এইচ আচ্ছা, এই হাইড্রোজেনের সাথে কোনাগুনি আছে, ওএইচ এই হাইড্রোজেনের সাথে কোনাগুনি আছে, তুই এখন উল্টাই দে। সি ডাবল এইচ স্টিল হাইড্রোজেনের সাথে কোনাগুনি আছে, ওএইচ স্টিল হাইড্রোজেনের সাথে কোনাগুনি আছে। মানে আমাকে বেসিক্যালি ডান সাইডটার উপর বেশি ইয়ে দিতে হবে যে ওরকম। ডান সাইডেরটার উপর ব্যাপারটা এরকম না, আমি তো এইচ দুটো এই পাশে লিখতে পারতাম, পারতাম না? আমার হুম থেকে খেয়াল রাখতে হুম কোনাগুনি, কোনাগুনি দেখ তো, এই যে এ দেখ, বি এর কোনাগুনি আগে কে ছিল, এ, ঠিক না? হুম এখন চেঞ্জ করে দিলে বি এর কোনাগুনি বি চলে আসবে না? হ্যাঁ এই বি এর কোনাগুনি জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তুই দেখ, সি ডাবল এইচ কে তুই এদিকে নামা আর ওএইচ কে উপরে ওঠা, স্টিল সি ডাবল এইচ এর কোনাগুনি এইচ ই থাকবে, এইচ, ওএইচ এর ও ওএইচ এর নিচেও কোনাগুনিও এইচ এইচ থাকে। এইচ ই থাকবে, ঠিক না? আচ্ছা এটা ডিফারেন্ট আসতে হবে। ডিফারেন্ট আসতে হবে কোনাগুনিতে, আচ্ছা বুঝছি। ঠিক হুম আছে? হুম তারপর এটা সমান সম্ভব না, তারপর এটার আবার সমান সম্ভব, তাই এ বি আবার সি ডি, ঠিক আছে? হ্যাঁ আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, হুম, দেখ তো কোনাকুনি জিনিসটা চেঞ্জ হচ্ছে কিনা। হুম তাহলে সমান সম্ভব, এটা সমান সম্ভব, এটা হুম সমান হুম সম্ভব, ঠিক আছে? হ্যাঁ ওকে, তারপর হচ্ছে যে, তাহলে আমরা সমান কার কার সম্ভব দেখলাম, দেখলাম যে সি এ বি ইজ সি এ বি হলে সমান সম্ভব, তাই না? হুম সি এ বি ডবল ওয়ান সি এ বি দ্বারা কি বুঝলাম, এই যে এটা আর কি, এই যোগটাকে আণবিক সংখ্যা লিখছে আর কি। দেখ, এটার সাথে হ্যাঁ সি এ বি আছে, এটার সাথে সি এ বি আছে, তাহলে সি এ হুম বি ডবল ওয়ান সি এ বি এটার আণবিক, এটা কি সম্ভব, এটার ইয়া কি বলে, জ্যামিতিক সমাধান জ্যামিতিক সম্ভব। সমানো সম্ভব। তারপর হচ্ছে সি সি ডি ডবল ওয়ান সি এ বি, এই যে লাস্ট যেটা দেখালাম, এটারও জ্যামিতিক সমানো হুম হুম সম্ভব। সম্ভব। আরেকটা জ্যামিতিক সমানো সম্ভব সি এ বি ডবল ওয়ান সি এ ডি, ঠিক আছে? ব্যাপারটা কেমন, হুম এটাতে যদি দেখাই, সি ডবল বন্ড সি এ সি এ ডি আর সি এ বি, ঠিক আছে? দিচ্ছে না, হুম এ বি। হুম তো হুম আমরা যদি এখানে চেঞ্জ করে দিই, তাহলে কোনাগুনিও চেঞ্জ হয়ে যাবে না?
হ্যাঁ। তাহলে কখন জ্যামিতি সমান সম্ভব, কখন সম্ভব হবে না, এই জিনিসটা ফুল ক্লিয়ার। কোনাকুনি জিনিসটা খেয়াল ক্লিয়ার। করতে হবে, ঠিক আছে? হুম। আচ্ছা, আহ তার মানে আমরা একটা পয়েন্টে দাঁড় করাতে পারি, 3 নাম্বার পয়েন্ট, যে জ্যামিতিক সমান কন্ডিশনে 3 নাম্বার পয়েন্টে আমরা মানে একটা স্টেটমেন্ট দাঁড় করাতে পারি যে দ্বিবন্ধন যুক্ত কার্বনগুলোর প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্ন কার্যকারী মূলক যুক্ত থাকতে হবে, একটি কার্বনে কখনো সেম কার্যকারী মূলক থাকতে পারবে না, ঠিক না? হুম। হুম। জিনিসটা আরেকটু বুঝিয়ে দিব। দ্বিবন্ধন যুক্ত কার্বনগুলোর কার্বনগুলোর প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্ন কার্যকারী মূলক যুক্ত থাকতে হবে, ভিন্ন ভিন্ন কার্যকারী মূলক যুক্ত থাকতে হবে, ভিন্ন ভিন্ন কার্যকারী মূলক বা প্রতিস্থাপক, ঠিক আছে? ভিন্ন ভিন্ন হুম। কার্যকারী মূলক বা প্রতিস্থাপক যুক্ত থাকতে হবে, থাকতে হবে, ঠিক আছে? একটি কার্বনে কখনো সেম মূলক থাকতে পারবে না, একটি কার্বনে কখনো সেম মূলক থাকতে পারবে না, থাকতে পারবে না। উদাহরণ লাগবে? উদাহরণ হচ্ছে এটা, দেখ তো, একটি কার্বনের মধ্যে দুইটা সেম মূলক পড়ে গেছে না, হ্যাঁ। তাহলে এটার কি পসিবল হয়েছে জ্যামিতিক সমাণু? না। এটাই, না। ঠিক আছে? হুম। তাহলে জ্যামিতিক সমাণু কন্ডিশন গুলো পড়ে ফেলছি। হুম। ওকে, তারপর হচ্ছে কি জ্যামিতিক সমাণুর প্রকারভেদ, সিস সমাণু, ট্রান্স সমাণু, এই জিনিসগুলো বুঝতে হবে এখন। আহ, আজকে ক্লাসটা একটু কষ্ট করে করে ফেলতে হবে, ঠিক আছে? হুম। কিন্তু তাও খাবার খাইছো, আমি তো রোজা, হ। মাথা মানে মুখ দিয়ে কথা বেরোতেছে না, তাও বলতেছি পক 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 পক। পানিও খাও না? না, বাপরে, তোমার বাসায় জানে? না, জানলে তো শেষ। ব্যাপারটা একটু মজা করি আর কি ওদের সাথে রেখে। হ্যাঁ, আর তুমি তো একা একদম, আর কেউ থাকলে হুম, আরেকজন হিন্দু থাকলে হয়তো এই তো। একটু অকওয়ার্ড হয়ে যায়, আর মানে নিজের জন্য আবার করে করে খাওয়াটাও প্যারা। এইটাই হচ্ছে মেন রিজন, যা বুঝতে বুঝতে এটাই পারছি। জানি, আমি খাইলে হলেও এটাই খাইলে করতাম না ওদের সাথে নিজে। একসাথে খেয়ে ফেলবো, নাহলে তার সেই হ্যাঁ, লাগতেছে। এটাই। জ্যামিতিক তোমার তো সমাণুটা, কি ক্যাম্পাসে ক্লাস হ্যাঁ, বন্ধ? আজকে হ্যাঁ। আজকে একটা ক্লাস ছিল, যায়নি। ও, তোমাদের বন্ধ কখন থেকে? 20 তারিখ থেকে, অনেক দেরি। ওকে, অনেক দেরি। এই রাস্তার মধ্যে পরীক্ষা শুরু হচ্ছে, সিটি, রবিবার থেকে। কখন থেকে? ও, কি হয়েছে? আচ্ছা, জ্যামিতিক সমাণুতা প্রকারভেদ, সিস ট্রাস, ঠিক আছে? হুম। সিস হুম। ব্যাপারটা কি? এই যে এতক্ষণ যা পড়ে আসি তার ব্যতিক্রম কিছু না। কার্বন, এখানে এই আছে, ধর এখানে আছে কি বি, আর এখানে ধর এ আছে, এখানে বি আছে। এখানে দেখতো হুম। মূলকগুলা, এই যে মূলকগুলা, যে প্রতিস্থাপকগুলো আছে, এই প্রতিস্থাপকগুলো পাশাপাশি হুম। কিনা, হ্যাঁ। প্রতিস্থাপকগুলো পাশাপাশি কিনা, যে কোনো হুম। একটা হুম। প্রতিস্থাপক পাশাপাশি থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি, যে কোনো একটা প্রতিস্থাপক পাশাপাশি, এটা সেম ম্যান্ডেলের। সেম প্রতিস্থাপক পাশাপাশি। হ্যাঁ, সেম সেম প্রতিস্থাপকগুলো পাশাপাশি, ঠিক আছে? এই হুম। যে হুম। পাশাপাশি যে কোনো একটা থাকলেই হবে, ম্যান্ডেটরি না যে দুইটাই রাখতে আচ্ছা। হবে, আচ্ছা। পাশাপাশি। তাহলে এই পাশাপাশি থাকার ব্যাপারটাকে বলা হয় সিস সমাণু। এটাকে কি বলা হয়? সিস সমান। এটা হচ্ছে সিস সমাণু। এটা বুঝতে পারছি? আমি আরেকটা হ্যাঁ। হ্যাঁ। এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধর এ, এ, তাহলে এখানে আবার বি, এখানে আবার সি, কিন্তু এখানে একটা একটা প্রতিস্থাপক, সেম প্রতিস্থাপক পাশাপাশি, তাই না? হ্যাঁ। তাহলে এটাও সিস সমাণু। এটা বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে এটাও সিস সমাণু। ওকে, এখন যদি আমি ট্রান্স সমাণু বলি, ট্রান্স সমাণু কি হবে দেখি বলতো? এতক্ষণ যা পড়াইছি এর ভিতর থেকে হবে, তার মানে বল, বলতে পারবি না? আলাদা হবে আর কি, পাশাপাশি কোনাকুনি সেম হবে। কোনাগুনি সেম হবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে হ্যাঁ। ট্রান্স সমাণুর ক্ষেত্রে কি হবে? ধর সি, আর হচ্ছে যে কি, এটা সি, আর এ, এ, বি, বি, মিলছে না? হ্যাঁ। কোনাকুনি, ব্যাপারটা হচ্ছে কি কোনাকুনি,
এমন না যে দুইটাই হইতে হবে, যে কোনো একটা হইলে হবে, ঠিক আছে। হুম হুম উনা উনি সেম থাকবে, আর এটা হচ্ছে পাশাপাশি সেম থাকবে। হুম, কোনাকুনি সেম। তারপর আমি যদি আরেকটু উদাহরণ দিই, এটাকে বলে ট্রান্স সমাণু, ট্রান্স সমাণু, ঠিক আছে। আর যদি আরেকটু উদাহরণ দিই, কার্বন কার্বন ডাবল বন্ড, ধর এ এ, আর এখানে আছে কি বি আর সি, ঠিক আছে। হুম এটাও কিন্তু কি হবে, ট্রান্স সমাণু, হ্যাঁ ঠিক আছে। জিনিসটা বুঝতে বুঝতে পারছিস কিনা বলতো। হ্যাঁ পারছি। এখন হচ্ছে এক্সেপশনাল, এক্সেপশনাল হ্যাঁ, কেন যে রুলসটা পড়ায় আমি বুঝি না। এটাই। আচ্ছা ব্যতিক্রম লিখি, ঠিক আছে। হুম ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে যে এটা তো তেমন কঠিন কিছু না, কার্বন কার্বন, এখানে ধর এ আছে, এখানে ধর মানে চারোটা প্রতিস্থাপক ভিন্ন ভিন্ন, ডি আচ্ছা বি সি। এটাও কিন্তু, এটা কিন্তু সিস আর ট্রান্সের মধ্যে পড়তেছে না, পড়তেছে না সিস আর ট্রান্সের মধ্যে পড়বে না, তবে জ্যামিতিক সমাণু বলছি আমি কিন্তু পড়বে। মধ্যে পড়বে না, তবে জ্যামিতিক সমানতা দেখায়, ঠিক আছে। হুম আমরা নর্মালি জানি জ্যামিতিক সমানতা দুই প্রকার, কিন্তু কিছু যৌগ আছে যেগুলো সিস আর ট্রান্সের মধ্যে পড়তেছে না, কিন্তু তাও জ্যামিতিক হুম সমানতা দেখাবে। আসলে আমরা মেইনলি হুম কি খেয়াল রাখবো জানো, থ্রি স্ট্রাকচার চেঞ্জ করা যাচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা হুম কারণ চেঞ্জ করা আমরা ডি কে বির জায়গায় নিয়ে বি কে ডির জায়গায় নিয়ে, বা এ হুম কে সির জায়গায় নিয়ে সি কে এর জায়গায় নিয়ে, কোনাগুনি চেঞ্জ হয়ে যাবে না, হ্যাঁ তা দেখায়, ঠিক আছে। হুম আচ্ছা, তাহলে আমাদের এখন দুইটা জিনিস পড়ছি, যে শীর্ষ সমাণু আর ট্রান্স সমাণু দুইটা পড়ছি, তো এই দুইটা সংজ্ঞা লিখে দিই, ঠিক আছে। হ্যাঁ শীর্ষ সমাণু আর পড়ছি কি ট্রান্স সমাণু। শীর্ষ সমাণু হচ্ছে সদৃশ পরমাণু বা মূলকদ্বয় দ্বিবন্ধন যুক্ত, ঠিক আছে। হ্যাঁ সদৃশ পরমাণু বা মূলকদ্বয়, সদৃশ ওই যে সেম সেম গুলা, ঠিক আছে। সদৃশ পরমাণু বা মূলকদ্বয় দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু একই দিকে থাকলে, দ্বিবন্ধন যুক্ত কি বলে, কার্বন পরমাণুর একই দিকে থাকলে, কার্বন পরমাণুর একই দিকে থাকলে, জিনিসটা বুঝছস তো, হ্যাঁ হ্যাঁ একই দিকে থাকলে, একই দিকে থাকলে তাহলে সিস সমাণু, আর যদি কোনাকুনি থাকে, কোনো করে থাকে তাহলে কোনাকুনি থাকলে ট্রান্স সমাণু, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার। ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল পড়বো, এক্সাম্পল পড়লে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হুম কয়েকটা হোমওয়ার্ক হুম দিব, সবগুলো আমি করে দিব না, ঠিক আছে। ঠিক আছে। 1 2 ডাইব্রোমোইথিন, ঠিক আছে। 1 2 ডাইব্রোমোইথিন, হুম ইথিন, ঠিক আছে। আর হুম দিয়ে দিছে ওরা আণবিক সংকেত দিয়ে দিছি, না দিলেও তো পারা উচিত, ঠিক আছে। হুম ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, যোগের সংজ্ঞাটা এরকম না, হ্যাঁ সি ডবল বন্ড সি, যেহেতু ইথিন বলে দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে হুম ডাইব্রোমো 1 2, তো এটা তো ব্যাপার ওয়ান না, টু এখানে একের ব্রোমিন সাথে থাকবে, এক নম্বরের সাথে ব্রোমিন, দুই নম্বরের সাথে আর এখানে হাইড্রোজেন দ্বারা হাত ফিল আপ করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ ওকে, তো এখন আমাকে বলতেছে এটা মানে সিস সমাণু দেখাও আর ট্রান্স সমাণু দেখাও, পারবি না। কোনাকুনি, এটা তো সিস। এটা সিস সিস আছেই, ঠিক না। তাহলে আমরা বলতে হ্যাঁ পারি 1 2 আর ডাইব্রোমো, কোনাকুনি চেঞ্জ করে দিলে তখন চান্স হয়ে যাবে। ডাইব্রোমো ইথিন, ঠিক আছে। শুধু যেহেতু হ্যাঁ এটা সিস, তো নামের আগে একটা সিস লাগাই দিতে হবে, এটা হচ্ছে জাস্ট আচ্ছা পার্থক্য। সিস 1 2 ডাইব্রোমো ইথিন, এটাকে ট্রান্স করতো, ওই যে বিআর এর জায়গায় এইচ আনো। জাস্ট যে কোনো একদিকে উল্টাই দিলে অটোমেটিক কোনাকুনি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ব্রোমিনের জায়গায় হাইড্রোজেন এসে গেলে হয়ে যাচ্ছে তো। আর এই জায়গাটা সেম রাখ, যে কোনো এক জায়গায় সেম রাখবে, আর এই জায়গা হচ্ছে উল্টাই দিবি, ঠিক আছে। হুম হুম এই আরেক জায়গায়
এটা এদিকে আনবি, এটা এদিকে আনবি, ওটা অটো চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এখন নাম কি হবে? সিস 1 2 ট্রান্স 1 2 ব্রোমোইথিন। ট্রান্স 1 2 ডাইব্রোমেথিন, ঠিক আছে? হ্যাঁ ডাইব্রোমোইথিন, ঠিক আছে? হ্যাঁ ওকে। তারপর হচ্ছে যে কি আসে, আরেকটা উদাহরণ দিই তাহলে, এটা তুই নিজে করতে পারস কিনা দেখ। আচ্ছা বিউট টু ইন, বিউট টু ইন, বিউট টু ইন, কিন্তু প্রশ্নের মধ্যে সংজ্ঞা দিয়ে দিছে, সরি সংজ্ঞা বলতে সংকেত দিয়ে দিছে আণবিক সংকেত CH3। আচ্ছা দেখি সংকেত ছাড়া কত, বিউট টু ইন পারবি? CH3 প্রথমে কার্বন সংখ্যাটা লেখ। CH3 CH2 আচ্ছা দাঁড়া, আগে আণবিক সংখ্যাটা লেখ, CH3 CH3, কই আওয়াজ বের হয় না কেন? CH2 CH2 কেন হবে? নাকি CH ডাবল বন্ড? বিউট টু ইন বলছে না? হ্যাঁ তাহলে 2 তারপরে নম্বরে ডাবল বন্ড হবে। ডাবল বন্ড, তারপর CH ডাবল বন্ড, CH তারপরে CH2 নাকি CH। আমি এটাতে CH কনফিউজ হয়ে যাই যে CH2 নাকি কার্বনের চার CH এ হাত, হবে। কার্বনের চার হাত দুই হাত দিয়ে দিছে, আরেক হাত হ্যাঁ দিয়ে হাইড্রোজেন কে ধরছে, আরেক হাত দিয়ে আরেকটা আরেকটা শিকড়ের হাইড্রোজেনকে হাইড্রোজেন ধরবে। ধরতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি হ্যাঁ হবে? CH CH3। CH3, এটা বিউট টু ইন এর সংকেত না? হুম দেখি এটাকে সিস বিউট টু ইন বানাতো। সিস বিউট টুইন। হুম, তো আগে মানে CH ডবল বন্ডটা পাশাপাশি সি লিখো, তারপরে ডবল বন্ড হুম, সি, হুম, একদিকে H, হুম, তারপরে আরেকদিকে তো H3, আরেকটা তো CH3, CH3। হ্যাঁ আর তার এদিকে আরেকদিকেও H H, এদিকে CH3। CH3, শেষ। এটাই এটা তো সিএস, সিস। এটাই সিএস বিউট টু ইন, শেষ, হ্যাঁ ঠিক আছে? এত হুম হাঁপাইতেছিস কেন? সিএস বিউট টু ইন ট্রান্স বানাতে পারবি না, উল্টে দিলে হ্যাঁ ট্রান্স হয়ে যাবে যে কোনো একদিকে, ঠিক? তাই এটা হ্যাঁ হোমওয়ার্ক, এটা কি হোমওয়ার্ক, আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক, হুম সাহস করা। তাহলে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, এখন তুই পারবি তো, হুম, ঠিক আছে? প্যান্ট টু ইন, প্যান্ট পারবি না? হ্যাঁ প্যান্ট টু ইন, অ্যালকিনে হয়। অ্যালকিনে হয় বলতে? মানে তুমি বলছিলে না ইয়ে, আচ্ছা অ্যালকাইনের ক্ষেত্রে মনে হয় দুইটা। অ্যালকেনে হবে না, আচ্ছা দ্বিবন্ধন কোথায় অ্যালকেনে। থাকে? দ্বিবন্ধন থাকে তো অ্যালকিনে, অ্যালকিন তো হ্যাঁ মাস্ট, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্যান্ট টু ইন পারবি কিনা? হুম পারবি। আচ্ছা তাহলে এটা ওকে হোমওয়ার্ক। আচ্ছা আমি করে হুম। দিই সবগুলা, কারণ এগুলো বরাবর ভুল করবি। প্যান্টিনের না না তুমি আমাকে জাস্ট ওই যে ওই, সংখ্যাটা লিখে দিব। হ্যাঁ হ্যাঁ সংকেতটা লিখে দেবো তাহলেই হবে। ওকে, CH2 CH3, এখানে কিন্তু আমি কি বলছিলাম, সিস কিন্তু যে কোনো একটা কার্যকারীমূলক মিল হলে হয়, ঠিক না? একটা প্রতিস্থাপন মিল হলে, এখানে কিন্তু হুম। এই উদাহরণে কিন্তু দুইটা দেয়। এখানে তো ইথাইল আছে। হ্যাঁ, এখানে দেয় দুইটা হাইড্রোজেন পাইছিস, দুইটা ব্রোমিন পাইছিস, কিন্তু এখানে এখানে হ্যাঁ, ক্ষেত্রে আবার দুইটা হাইড্রোজেন দুইটাই মিথাইল পাবি এরকম না, ঠিক আছে? এরকম না। তো ব্যাপারটা হুম এরকম না হলেও হয়, আমি বলছি না যে কোনো একটা মিললে হয়, হুম যে কোনো একটা হুম। কোনাকুনি বা যে কোনো একটা পাশাপাশি, ঠিক এখানে আছে? তো তাহলে হ্যাঁ CH2 আছে। তাহলে প্যান টু এন, এটা কি হোমওয়ার্ক পারবি না? পারবো। এটা হোমওয়ার্ক। তারপর হচ্ছে যে টু ক্লোরোবিউট টুইন, টু ক্লোরোবিউট টুইন, এটা কি করে দেওয়া লাগবে নাকি? টু না ক্লোরোবিউট টুইন, ক্লোরোবিউট টুইন, জাস্ট এখানে প্রতিস্থাপন একটা ক্লোরিন হবে আর কি, এটা তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ 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 টু ক্লোরোবিউট টুইন, সংকেতটা কি? সংকেতটা হচ্ছে যে CH3 CH3 CH ডবল বন্ড। সি সি ডাবল বন্ড, কেন কেন টু হ্যাঁ এখানে ক্লোরোবিউট একটা বলছে, তো ক্লোরো ক্লোরিন, নিয়ে নিব। হ্যাঁ ক্লোরো, CH CH CH3, CH3 ঠিক আছে? আচ্ছা হুম আচ্ছা তাহলে এটাও কি হোমওয়ার্ক। আচ্ছা একবার সিস হিসেবে দেখাবি, ট্রান্স হিসেবে দেখাবি,
হ্যাঁ, আচ্ছা আর সিস হিসেবে হুম দেখা যাচ্ছে শুধু নামের আগে সিস বসবে, ট্রান্স হিসেবে বসলে নামের আগে ট্রান্স বসবে। আচ্ছা তারপর হচ্ছে যে আরো হোমওয়ার্ক দিই। আচ্ছা হেক্স 3 ইন, এই ক্ষেত্রে আমি সংকেত লিখে দিব না, যা হেক্স 3 ইন। আচ্ছা আর হচ্ছে যে বিউট 2 ইন ডাইউইক অ্যাসিড, বিউট 2 ইন ডাইউইক অ্যাসিড, এটাতে সংকেত লিখে দিব না ডাইউইক অ্যাসিড, তাহলে লিখে দিই বিউট 2 ইন, তাহলে কি হবে ডাইউইক অ্যাসিড, তাই তো? তাহলে তো তাহলে দুই দিকে দুইটা দুই দিকে দুইটা সি ডবল এইচ বসবে, তাই না? সি ডবল এইচ বসবে, হ্যাঁ। ভেরি গুড, তারপরে সিএইচ CH3 CH ডবল বন্ড CH, তারপরে সি ডবল আবার এইচ। CH। এই জিনিসটা কিন্তু একবার করে আসছিলাম, ঠিক আছে? হ্যাঁ না হ্যাঁ করা নাই। বিউট 2 ইন প্রথমে যেহেতু ইয়া ওইক অ্যাসিড মানে কি, ওইক অ্যাসিডের নিজের মধ্যে সি আছে, তাহলে ওইটা সহ কাউন্ট করতে হবে। হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে হুম হোমওয়ার্ক, আচ্ছা। তারপর হচ্ছে যে আহ, আর দুইটা হচ্ছে পরীক্ষায় আসে সিরামিক অ্যাসিড, এগুলো করে দিই, ঠিক আছে? এগুলো তো পারবি না। সিরামিক অ্যাসিড, কি অ্যাসিড? সিরামিক অ্যাসিড, আচ্ছা সিরামিক অ্যাসিড। হুম, তো সিরামিক অ্যাসিড যেহেতু হয়েছে, হুম সিরামিক অ্যাসিডের সংকেতটা লিখে দিই, বাকিটা তো পারার কথা, ঠিক না? হুম সংকেত লিখে দিলে হুম সিরামিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H5 CH ডবল বন্ড CH, এখন পারবি না? সি ডবল এইচ, হ্যাঁ হ্যাঁ পারবো এটা হচ্ছে সিরামিক অ্যাসিডের সংকেত। জাস্ট সিরামিক অ্যাসিড কাকে বলে এটা লিখে দিছি, যে মানে যাতে হুম এমসিকিউ হুম আসলে পারোস, ঠিক হুম আছে? এটা তো এক্সেপশনালের মধ্যে না হ্যাঁ হ্যাঁ, হুম আচ্ছা দাঁড়া, আমি তো কি কিসের বসে কি কথা বলতেছি, সিনামিক অ্যাসিডকে সিরামিক বলতেছি এর মধ্যে, ঠিক আছে? সিনামিক, সিনামিক আচ্ছা অ্যাসিড, তাহলে সিনামিক অ্যাসিডের যদি সংকেত আসে পারবি না, হ্যাঁ তাহলে এটা এইচডব্লিউ। তারপর হচ্ছে যে এটা তো সিস নাকি ট্রান্স ই করতে হবে না, তো HW কি করতাম? সিস ট্রান্স করবি, যে সিস সিরামিক অ্যাসিড ট্রান্স সিনামিক অ্যাসিড, এটা তো সিসও না ট্রান্সও না, এখানে তো দুইটা আচ্ছা এটাকে ভাঙতে হবে যে আবার। সিস ট্রান্স না বলে মায়ের একটা দিব যে আচ্ছা CH একদিকে C6H5 একদিকে C double H। হ্যাঁ, এইচ এস মিল আছে না, তো যে কোনো একটা মিল থাকলেই তো হচ্ছে। আচ্ছা লিখছি। একবার এইচ এস কোনাকুনি বসাবি, একবার এইচ এস পাশাপাশি বসাবি, শেষ। আচ্ছা ঠিক আছে বুঝছিস না ব্যাপারটা? বুঝছি বুঝছি। নাকি করে দিতাম, করে দিই। এখানে C6H5 টাকে কিভাবে ভাঙবো? ভাঙতে হচ্ছে কেন? সি ডবল বন্ড সি এইচ এইচ C6H5 হেক্সাইল ও না, আচ্ছা এরকম হেক্সাইল আর কি, প্রোপাইল বসাইতে পারতেছিস, বিউটাইল আচ্ছা বসাইতে বুঝছি পারতেছিস, বুঝছি ইথাইল বসাইতে পারতেছিস, হেক্সাইল বসাইতে পারবি না, এটা কোনো কথা? বুঝছি বুঝছি সি ডবল এইচ, ঠিক আছে? এটা হচ্ছে সিনামিক অ্যাসিডের হুম সংকেত, ঠিক আছে? তাহলে এটা C double H। এটা সি আচ্ছা ঠিক সিনামিক আছে অ্যাসিড না? হ্যাঁ হ্যাঁ বুঝছি হুম তাহলে বুঝছি ট্রান্সটা বুঝছি ট্রান্সটা তুই করতে পারবি কিনা? হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে যে আহ আরো এক্সাম্পল দিই। ট্রান্স কিন্তু তুই করবি হোমওয়ার্ক, হুম হুম ঠিক আছে? আচ্ছা, ঠিক তারপর আছে আরো এক্সাম্পল দিই। তারপর হচ্ছে যে 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, আমরা কি বলছিলাম? সাইক্লো মানে চাকরির যোগেও কিন্তু কি হয়, চাকরির যৌগ মানে এটা কি বলে? হ্যাঁ, কত? 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1,2 dimethyl cyclopropane আমরা কি বলছিলাম? চাকরির যোগেও কিন্তু ফ্রি রোটেশন সম্ভব না, তাই না? আর ফ্রি রোটেশন সম্ভব হুম না হইলে এখানেও কি সম্ভব? জ্যামিতিক সমাণু সম্ভব। হুম আচ্ছা, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এটা তো এই একদম ইজি, ঠিক আছে? আমি বলি প্রথমে প্রোপেন যেহেতু বলছে, তাহলে 3 কার্বনের মধ্যে তিনটা কার্বন চাকরির যোগ হবে, হ্যাঁ ঠিক চাকরির আছে? যৌগ হবে এক হাত দিয়ে দিলাম, ঠিক আছে? ওখানে তারপর হচ্ছে হ্যাঁ 1,2 ডাইমিথাইল, তুই CH3 দিতে হবে যে কোনো একদিক থেকে কাউন্ট কর, সমস্যা কি, কাউন্ট ঠিক করে আছে? কিন্তু কাউন্ট উপর করার থেকে ক্ষেত্রে করি অবশ্যই এটা খেয়াল রাখিস, এটাকে এক ধর, এটাকে দুই ধর, তাহলে ব্যাপারটা সুন্দর হবে না? এদিকে সিএস3 একটা পাইছস,
আবার হুম এদিকে সিএস3 একটা পাইছস না 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন এখন হ্যাঁ হাইড্রোজেন দিয়ে বাকি হাত পূরণ করে দেয় এটা হাইড্রোজেন এখন দেখ সিএস3 এই দুইটা কি পাশাপাশি আছে না ওখানে এটা তো 1 2 হয় নাই, এটা তো 3 2 2 3 হয়েছে যে কেন 1 2 কই হইলো? 1 2 3 এভাবে কাউন্ট করছি আর কি 1 2 3 1 2 3 ও আচ্ছা, তুই তো ওখানে 3 অন্যভাবে লিখছি যে অন্যভাবে কাউন্ট করতে পারতিস 1 2 3 কিন্তু এইভাবে করলে ব্যাপারটা সুন্দর হইতেছে না মানে এদিকে মিলাইতে পারবি না আর কি মিলাবার হুম জন্য এদিকে এই দুই ঠিক পাশে আছে। দুইটা মিথাইল ধরাই দিছি ঠিক আছে হুম হুম তাহলে 1 2 তাই মিথাইল হয়েছে নি এখন তুই এখন পারবি না হ্যাঁ সিস হলে এই দুইটা একসাথে পাশাপাশি রাখবে এই দুইটাকে পাশাপাশি রাখবে ট্রান্স হলে কোনাকুনি করে দেয় এটাকে উল্লেখ করে দেয় সিএস3 টাকে এই পাশে বসা হুম হাইড্রোজেনটাকে এই পাশে বসা তাহলে এটা তো ট্রান্স হয়ে অলরেডি সিস আছে। এটা অলরেডি সিস আছে ট্রান্স করতে পারবি না হ্যাঁ পারবি কিনা পারবো পারবো। তাহলে এগুলো হোমওয়ার্ক এগুলো একদম ইজি জিনিস সমানু বলে হুম কঠিন হুম লাগছে বলে তোর থেকে মানে এখন দেখো আমি এখন ওনার নোট দেখতেছিলাম যে কি জানো উনি হ্যাঁ, ভিনাইল টিনাইল এই সে এগুলো পড়াইছে তখন, তো কঠিন ওনার লাগবে না? সমস্যা আছে কারণ উনি তো কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করতেছে ডিউতে ঠিক এটাই আছে তো। তো উনি এত ভিতরে ঢোকার তো দরকার নাই ঠিক আছে উনার পড়া আমাদের ইজি লাগবে তোদের তো ইজি লাগবে না সেটাই। আমাদের ইজি লাগবে কেন আমরা ভার্সিটি উঠছি আমাদের কেমিস্ট্রি আছে পড়তেছি ঠিক আছে হ্যাঁ আমাদের জন্য ওগুলো ইজি লাগবে যে ঠিক আছে সুন্দর করে বোঝাচ্ছিস ভার্সিটি পড়া এটা এপ্রিসিয়েট করি হুম, কিন্তু তুই ভার্সিটি তোকে কি ভার্সিটি পড়া বুঝাইতে বলছে কেউ না তাহলে উনি ভিনাইল পড়াচ্ছে আমি এখন দেখলাম, তো এত কঠিন করে পড়ালে কঠিন লাগে। তারপর হচ্ছে তারপর প্রিন্টিং নামকরণ শিখাইছে ইংলিশে। চোদনা নাকিতে আমি কি জানি, তো এবার বলো তুমি। তো জিনিসটা হচ্ছে এরকম ঠিক আছে সহজ করে পড়তে হুম হবে পড়ালেখা সহজ করে বলতে হবে ঠিক হ্যাঁ আছে হুম এতে হুম এতে এতে ভাবে যে তো খুব কুল ঠিক আছে আমি জিনিসগুলো দেখছি আমি এটা হুম ক্লাস করি না যেমন আমি যখন ছিলাম আমি তো ক্লাস করতাম প্রথম হুম প্রথম হুম ঠিক আছে হুম এতে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে মানে হুম ইলেকট্রন প্রোটন বোঝাচ্ছি এখানে কত গভীর গেছে গা তখনকার আমলের ঠিক আছে হ্যাঁ ইলেকট্রন প্রোটন বুঝাইতে আমি যে সহজ ইলেকট্রন প্রোটন জানি যে ইলেকট্রনের চার্জ -1 প্রোটনের চার্জ +1 পজিটিভ হ্যাঁ নেগেটিভ ঠিক আছে হ্যাঁ আপেক্ষিক চার্জ এত হুম আমি হ্যাঁ এটাও ভুলে গেছি এতে আমারে বোঝাচ্ছে ইলেকট্রনের চার্জ কেন -1 -1 কেন হ্যাঁ আচ্ছা তোর মাথায় কি কখনো প্রশ্ন আসছে ইলেকট্রন কেন ঋণাত্মক চার্জ যুক্ত হ্যাঁ প্রোটন কেন ধনাত্মক চার্জ যুক্ত এটা বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে আর এবারে এটা ইলেকট্রনের ধর্ম এটা প্রোটনের ধর্ম সবকিছু তো ব্যাখ্যা করতে হয় না ঠিক আছে সেটাই, এতে এটাও মাথা বুঝ গুলাই যায় কিছু মনে থাকে না। তারপর থেকে এটারে নমস্কার জানাই বিদায় দিয়ে দিছি লাগবে না তোর বাড়ি ঠিক আছে তুই তোর মতন থাক আমি আমার মতন থাকি সেটাই। বিউটিন ডাই হয়ে গেছে এটা আবার সেম জিনিসটা এটা হ্যাঁ সেম জিনিস তো একটু আগে যেটা করছস তাই এটা কেন করবি হ্যাঁ এটাই তো। ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো হোমওয়ার্ক টোমওয়ার্ক দিছি করে ফেলবি আর জ্যামিতিক আচ্ছা সমন্বয়ের সাধারণ ধর্ম আছে এই ধর্মগুলো একটু মুখস্থ করতে হবে এগুলো ইয়াতেও আসবে কোথায় আসবে বলতো অনুধাবন আসবে ঠিক আছে হুম 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 জ্যামিতিক সমন্বয়ের সাধারণ ধর্ম জ্যামিতিক সমন্বয়ের সাধারণ ধর্ম আচ্ছা আহ তাহলে আমি একটু স্ক্রিনটা অফ করে আমি কপি করে নিয়ে আসি শুধাই লিখে সময় নষ্ট করার দরকার নেই ঠিক আছে আচ্ছা কারণ এগুলো বাংলা পড়া হুম হুম আমি লাইনে শুনতেছিস তো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা দেখ জ্যামিতিক সমন্বয়তা সাধারণ ধর্ম ঠিক আছে হুম স্থির সমন্বয় ট্রান্স সমন্বয় এই তিনটা হচ্ছে সুস্থিতি গলনাঙ্ক ছোটনাঙ্ক সুস্থিতি কার বেশি ট্রান্স সমন্বয় সুস্থিতি বেশি ঠিক আছে হুম ট্রান্স সমন্বয় কি সুস্থিতি বেশি আর স্থির সমন্বয় সুস্থিতি কম আর সুস্থিতি যেহেতু বেশি যার বেশি তাকে গলাইতেও বেশি কষ্ট হবে না যেহেতু ওর কষ্ট হবে, হ্যাঁ হ্যাঁ স্থিতিশীল বেশি তার বেশি গলাতে হ্যাঁ, যদি কষ্ট হয় ফুটাতেও বেশি কষ্ট হবে চুলাতেও বেশি কষ্ট হবে। তো জিনিসগুলো এরকম ঠিক আছে আর হুম এগুলো হচ্ছে ফুল মুখস্থ এগুলো হচ্ছে ইন্টার লাইফে কোনো কিছু নাই
মানে এগুলো হচ্ছে জাস্ট হ্যাঁ এমসিকিউ জন্য আসবে, একটুক থেকে একটু এমসিকিউ, বাট একটুক থেকে একটু আমাকে বুঝিয়ে দিতে বলবে, ঠিক আছে? তার মানে আমরা হুম একটা জিনিস বুঝছি যে সুস্থিতি বেশি হলে বাকি দুইটা ইজিলি আমরা বলে ফেলতে পারতেছি, গলনাঙ্ক বেশি, হ্যাঁ হ্যাঁ সুস্থনাঙ্ক বেশি। তারপর সুস্থিতি হ্যাঁ কেমনে বেশি এটা বুঝিয়ে দিতে পারলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সিস সমান কোনটা? সিস সমান হচ্ছে এটা না, এ এ বি বি, এরকম একটা সিস বি সমান না? এটা একটা হ্যাঁ সিস হ্যাঁ সমানের উদাহরণ না? আমরা কি জানি হুম একই জিনিস, একই ধর্মের জিনিসগুলো একে অপরকে বিকর্ষণ করে না, পাশাপাশি থাকলে হ্যাঁ একে বিকর্ষণ অপরকে করে বিকর্ষণ করে না? তো ওরা পাশাপাশি যেহেতু থাকে হুম তার মানে হুম ওরা অনেকটা কাছাকাছি থাকে, ওরা একে অপরকে বিকর্ষণ করে, ও একে ওকে অপরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করবে হ্যাঁ ও ওকে বিকর্ষণ করে, ঠিক সেম ভাবে ও ওকে বিকর্ষণ করে। যদি একটা 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 দিয়ে দেখালে হয়, এখানে বিসি লিখলো এটা সি সমান হয়ে যেত, হুম এটা তো হুম জানোস, ঠিক আছে? হুম হুম তাহলে বিকর্ষণ হুম বেশি হচ্ছে না? বিকর্ষণ, হ্যাঁ আর বিকর্ষণ বেশি হচ্ছে মানে কি ওরা একে অপর থেকে একটু একটু নড়বড় হয়ে যাচ্ছে না, দূরে দূরে সরে যাচ্ছে না, হ্যাঁ দূরে হ্যাঁ দূরে সরে হ্যাঁ গিয়ে নড়বড় হয়ে যাচ্ছে না? সেই হ্যাঁ জন্য সি সমান স্থিতিশীল কম, এটাই, ঠিক আছে? বুঝছি আর হুম ট্রান্সফর্মারের ক্ষেত্রে চিন্তা করো, ট্রান্সফর্মারের ক্ষেত্রে আকর্ষণ বলবো বিপরীত দিকে থাকে, কোনো কোনাকুনি থাকে, তাই হ্যাঁ না? আর কোনাকুনি থাকে মানে কি দূরে দূরে আছে, অনেক দূরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? দূরে দূরে আছে, আর দূরে দূরে হুম থাকলে বিকর্ষণ কি হয়ে যায়? কমে যায়, বিকর্ষণ কমে যাবে কমে যাবে। আর বিকর্ষণ যখন কমে যাবে, সুস্থিতি কি হয়ে যাবে? বেড়ে, স্থিতিশীলতাও কমে যাবে সুস্থিতি বেড়ে যাবে, আচ্ছা সুস্থিতি বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুস্থিতি ঠিক আছে বেড়ে যাবে, ঠিক আছে? জিনিসটা বুঝে দিতে পারছি? হুম, হুম। হ্যাঁ হ্যাঁ তো এই গেল গাঠনিক সমানতা গেল, স্টেরিক সমানের মধ্যে যে জ্যামিতিক সমানে গেল, আরেকটা সমানো বাকি আছে, সেটা কি আলোক সমানো, ঠিক আছে? হুম হুম এটা নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে আজকে আচ্ছা ছুটি। ওকে